হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করব সব অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি এই গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুরু করছি আমাদের নতুন গল্পটি। আর কণ্ঠে আছে আমি ইফতি, আর সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই। দোস্ত দেখ, মেয়েটা কি সুন্দর! কই, আরে ওই যে গেট দিয়ে যে ভেতরে আসছে, একদম ম্যাজিক মামুনি পোশাকগুলো দেখ। কি সুন্দর! যদি কাছে পেতাম তাহলে। এটুকু বলার সাথে সাথে মেয়েটা আশিকের সামনে চলে আসে। কাছে বলে কি করতেন? সব কথা কি বলে দিতে হয়? বোঝে না কি করতাম? বেয়াদব! আপনাদের ঘরে কি মা বোন নেই? থাকবে না কেন? আছে, কিন্তু বউ তো আর নেই। আজকে প্রিন্সিপালের কাছে আপনাদের আমি বিচার দেব। হরিমা, মেয়েটা দেখি ভয় দেখাচ্ছে আমাদেরকে। আরে কিসের ভয়? তাকে বিচার দিবেন? বলবো যে আপনারা পথের মাঝে মেয়েদেরকে টিচ করে বেড়ান। এখনো তো কিছু করলাম না। এটা বলে আশিক মেয়েটার দিকে এগোতে লাগলো। মেয়েটা ভয়ে পেছনের দিকে যেতে লাগলো। হঠাৎ মনে হলো কিছু একটার সাথে ধাক্কা খেয়েছে। ঘুরে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ভাই, আমাকে বাঁচান, আমি কি এখানে নতুন? দেখুন না, ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করছে। ওই, কি হয়েছে রে? সরি ভাই, ভুলে গেছে, এরপর আর কখনো করব না। মনে থাকে যেন। আপনি ক্লাসে যান। ধন্যবাদ আপনাকে। মেয়েটা বলেই সামনের দিকে চলে গেল। এই মিস, আপনার পেছনে তো ছেঁড়া। সিয়াম বলার সাথে সাথে সবাই হেসে উঠল। মেয়েটা কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখে তাকে যে বাঁচালো সেই কথাটা বলে তাদের সাথে হাসছে, আর বুঝতে বাকি রইল না যে ওটা ওদেরই বন্ধু। এটা মেয়েটার কোনো দিকে না তাকিয়ে সোজা ক্লাসের দিকে চলে গেল। কিরে মামু, অভিনয় করে মেয়েটাকে বাঁচালে আবার নিজেই তাকে টিচ করলি, ব্যাপারটা বুঝলাম না। আরে এটা হচ্ছে নতুন স্টাইল, বুঝলি? তা মেয়েটা কি বলেছিল তোদের? এই যে প্রিন্সিপালের কাছে নাকি বিচার দিবে, তাই বলেছিল। তাই নাকি? সেটা দেখা যাবে। চল বাসে যাই। বাসে যাবি মানে? ক্লাস আছে তো। ধুর, এত পড়ে কি হবে, চল তো। ঠিক আছে, চল। সবাই বাসার দিকে রওনা দিল। এবার পরিচয়টা দেয়া যাক। উপরে যার কথা বলল তারা প্রত্যেকেই বড়লোক বাবার ছেলে। ভার্সিটির একটা মেয়েও তাদের হাত থেকে বাদ যায় নাই। আর যদি নতুন মেয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। ওদের মধ্যে সিয়াম হলো সবার লিডার এবং সবার থেকে বড়লোকও। আর এই অধিক টাকা থাকার কারণেই বিগড়ে গিয়েছে। সবাই মিলে বাসায় চলে এসেছে। পাশাপাশি বসা। আম্মু, খেতে দাও, ক্ষুধা লাগছে। এত তাড়াতাড়ি চলে এলি কেন? ক্ষুধা লাগছে সেজন্য খেতে দাও। আচ্ছা, তুই টেবিলে যা, আমি খাবার নিয়ে আসছি। শ্যামের মা বলল, কিসের খাবার? সারাদিন তো টোটো করে ঘুরে বেড়াস আর বন্ধুর সাথে আড্ডা দিয়ে মেয়েদের পিছনে ঘুরবি। পড়ার নামে তো খোঁজ নেই। কি খালি পড়া করে? এত পড়ে কি হবে? তারা কথা বলবি না? থামবে তোমরা। শ্যামাই খেয়ে নে। হ্যাঁ, হাদু দিয়ে তো মাথায় তুলে ফেলেছ। যা খেয়ে নে, আমার সাথে যাবি। কোথায়? আমার অফিসে। তুমি যাও, আমি পারবো না। শ্যামের বাবা আর কোনো কথা বলল না, জানে বলেও কোনো লাভ নেই। খেয়ে দিয়ে শ্যাম ঘুরতে বেরিয়ে গেল। অপরদিকে গল্পের নায়িকা খুবই শান্তশিষ্ট এবং ভদ্র। কিরে সঞ্চিতা, কোন ভার্সিটিতে ভর্তি হবি তা নিয়ে কিছু ভেবেছিস? ভাবছি ঢাকা ভার্সিটিতে ভর্তি হব। কি, ঢাকায়? কিন্তু তোর বাবা তোকে সেখানে কি ভর্তি করাতে রাজি হবে? সেটা নিয়ে তো ভাবছি। দেখি আজকে বাবাকে বলবো, কি বলে। বলে দেখ কি বলে। আচ্ছা, আজকে আসি, ভালো থাকিস। ওর বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলো। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। বল। বলছিলাম যে আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি। ঢাকা এত দূরে থাকবি কোথায়? ওখানে ম্যাচে থাকবো। কিন্তু তুই তো একা, কোনো সমস্যা হবে না? ঠিক আছে, ভেবে দেখবে, এখন যা। যাচ্ছি। নিজের রুমে চলে এলো। ভাবছে তার বাবা কি তাকে যেতে দিবে নাকি দিবে না। রাতে সবাই একসাথে খেতে বসলো। ঢাকা গিয়ে তুই কি থাকতে পারবি? পারবো, কিন্তু আমাদের তো ভয় হচ্ছে যদি তোর কিছু হয়ে যায়। আমার কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ বাবা, তুমি অনেক ভালো। ভালো মতো পড়বি কিন্তু। হ্যাঁ, এখন যা, গিয়ে শুয়ে থাক। সঞ্জিতা নিজের রুমে চলে গেল। আজকে সে অনেক খুশি। ঢাকায় গিয়ে কেমন কাটাবে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সঞ্জিতা বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেল। আচ্ছা, ঢাকা শহরটা কেমন হবে? সেখানে কার মানুষজন কেমন? আমি কি ঢাকায় চান্স পাবো? নানান প্রশ্নের মাঝে আছে। ঢাকায় আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে। তার এক বান্ধবী মামার বাসা এখানে, আর ওর বান্ধবী এখনও ঢাকায় আছে। তাই ফোন দিল। হ্যালো মিম, আরে সঞ্জিতা, কেমন আছিস? ভালো। কোথায় তুই? ঢাকাতে আছি এখনও। সুমাইয়া কালকে ফোন করেছিল, বলল তুই নাকি ঢাকায় আসবি। তা কবে আসছিস? আমি ঢাকায় চলে আসছি।
এখন কোথায়? এইমাত্র বাস থেকে নামলাম, কিন্তু কোথাও তো ভালো মতো চিনি না। তুই ঢাকায় আসিস সেজন্য ফোন করলাম। ঠিক আছে, তুই এখন কোথায়? এই যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, ওখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হতে চললো। ওকে। তারপর মিম এসে সানজিদাকে ওর মামার বাসায় নিয়ে গেল। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, দাঁড়া, বাসায় ফোন করে বলে দিই যে আমি চলে এসেছি, নাহলে তারা শুধু শুধু চিন্তা করবে। সানজিদা ওর বাবার কাছে ফোন দিল। হ্যালো বাবা। হ্যাঁ রে মা, গিয়েছিস? হ্যাঁ, আমি ভালো মতো চলে এসেছি, তোমরা কোনো চিন্তা করো না। ঠিক আছে, ভালো মতো থাকিস। আচ্ছা, এখন রাখি। তা কি ভাবলি? কি ভাববো? এই যে হঠাৎ করে ঢাকায় আসলি কেন? তুই মনে হয় জানিস না। জানি তো। আচ্ছা, আমি একটা ম্যাচে থাকতে চাই। তোর পরিচিত কেউ কি আছে যাদের সাথে থাকতে পারবো? এমন সময় মিমের মামি এসে হাজির। ম্যাচে থাকবে কেন? আমাদের এখানেই তো থেকে পড়তে পারো। তাছাড়া মিম একা থাকে, তুমিও ওর একসাথে থাকবে। মিমও কালকে অ্যাডমিশন নিতে যাবে, বুঝছো? কিন্তু আমি এখানে থাকলে আপনাদের সমস্যা হবে না? না, হবে না। যাও, গিয়ে ফ্রেশ হয়ে যাও, এখন খাবার দিচ্ছি। কথাগুলো বলেই চলে গেল। তোর মামি অনেক ভালো। আর তুইও ঢাকায় ভর্তি হবে এটা তো বলিসনি। এমনি বলা হয়নি। জাগে ফ্রেশ হয়ে আয়। তারপর সকলে মিলে ফ্রেশ হয়ে এসে রাতে খাবার খেয়ে শুয়ে পড়ল। পরের দিন মিম আর সানজিদা অ্যাডমিশন দিয়ে চলে আসলো এবং দুজনেই চান্স পেয়েছে। অপরদিকে সিয়াম ও তার বন্ধুরা ভার্সিটির গেটের সামনে বসে আছে। এমন সময় সেদিন কার ওই মেয়েটা এসে হাজির। ওই, আপনি আমাকে সেদিন ওই কথা বললেন কেন? কোন কথা বলেছি? ওই যে সেদিন বললেন আমার পেছনে নাকি ছেঁড়া। কি, তাই বলেছিলাম বুঝি? কই দেখি তো পেছনে ছেঁড়া নাকি। বলেই সিয়াম হেসে উঠল। আরে দূর, ছেঁড়া দেখিস, অন্য কিছু দেখিস না। আরে কি বলিস, আমি কেমন করতে পারি? আপনারা সবাই বেয়াদব। আপনাদের নামে প্রিন্সিপালের কাছে বিচার দেওয়া দরকার। বিচার দিয়ে কী হবে? এর থেকে তাকে বিয়ে করে নাও। কি বললেন? দেখে তো মনে হয় ফিটফাট, কিন্তু এখন দেখছি কানেও কম শুনেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তাহলে যান না এখান থেকে। মেয়েটা ওখান থেকে চলে গেল। ওই সিয়াম, আমার একটা সমস্যা আছে। তোর আবার কি হলো? আরে আমার বাসার পাশে একটা বাসা আছে না, ওই বাসার তিনতলা একটা মেয়ে থাকে। আমার মনে হয় ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু সমস্যাটা হলো বলবো কিভাবে? শালা, প্রতিদিন এত মেয়েকে টিচ করিস, আর একটা মেয়ের সাথে কিভাবে কথা বলবি জানিস না? পারি তো, কিন্তু ও অন্য সবার থেকে আলাদা। আচ্ছা বল, এখন কি করবি? কিছু করতে হবে না, আমি যখন ওর সাথে কথা বলবো তোর আমার পেছনে থাকবি, তাহলে একটু সাহস পাবো আর কি। ঠিক আছে, চল। সবাই মিলে চলে গেল। ওরা সবাই পেছনে দাঁড়িয়ে আছে। আশিক কি যেন বলেছে, অমনি মেয়েটা ঠাস করে থাপ্পড় দিয়েছে ওর গালে। কিরে, মারলো কেন? বলেছিলাম না সবার থেকে আলাদা, এখন চল। দাঁড়া, আমি আসছি। দেখ, এটা আমিই ঠিক করে নেব। তোর ওর কাছে যেতে হবে না শালা। তোর বিশ্বাস নেই, দেখা গেল তুই নিজে ওকে পটিয়ে নিলি। এর আগে রাফির সাথে এমন করেছিলি। শালা, জানিস যখন আনলি কেন? বললাম না সাথে থাকলে সাহস বাড়ে, এখন চল। ঠিক আছে, বেঁচে গেলেই সত্যি পটাতে চেয়েছিলাম। তারপর যে যার বাসায় চলে গেল। ওই শোন, কি আর কত বিচার আসবে তোর নামে? কেন, আবার কে বিচার দিল? ভার্সিটি থেকে প্রিন্সিপাল ফোন করেছিল, তুই নাকি একটা মেয়েকে খারাপ কথা বলেছিস। কি, কেউ একজন তোমাকে বলল আর তুমি তা বিশ্বাস করে নিলে? তুমি জানো না আমি কত ভালো? থাকার বলতে হবে না, তুই যে কত ভালো এটা সবাই জানে। প্রিন্সিপাল বিচার দিছে তাই না? ওই শালার টাকলু কতকে, কিন্তু তো আমি তো। ওই মুখ সামলে কথা বলবি, তোর টিচার হয়। সিয়াম নিজের রুমে চলে গেল। কি করবে সেটা নিয়ে ভাবছে। ঠিক আছে, যা করার প্রিন্সিপালের মেয়েকে দিয়ে করাবো, একটু হাবাগোবা আছে। পরের দিন ভার্সিটিতে গিয়ে কী করতে হবে তা সবাইকে বলে দিল। এই মিথিলা আপু। হ্যাঁ ভাই বলুন। এই দেখো, কি এটা? এটা হচ্ছে একটা উপহার, এটা নিয়ে সোজা তোমার বাবার কাছে দিবে আর বলবে যে একটা লোক দিয়েছে। আমার কথা কিন্তু বলবে না, না হলে নিবে না। কি উপহার? আমি একটু খুলে দেখি। হ্যাঁ দেখবে তো, আগে তোমার বাবাকে নিয়ে আসো, তোমার বাবা দেখার পর তুমি দেখবা। ঠিক আছে। মিথিলা নিয়ে ওর বাবার কাছে চলে গেল। অন্যদিকে সিয়ামের বন্ধুরা জানালার পাশে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল ওটা খুলে দেখলো যে ভেতর একটা ডিভিডি রাখা। কে দিতে পারে এটা নিয়ে কিছুক্ষণ ভাবার পর চালু করলে যেটা দেখলো, দেখার সাথে সাথেই যেন চোখ কপালে উঠে গেছে। তাড়াতাড়ি বন্ধ করে দিল। কিছুক্ষণ পর সিয়াম প্রিন্সিপালের রুমে এসে হাজির। কি ব্যাপার, তুমি এখানে? আপনি নাকি কালকে আমার বাবার কাছে বিচার দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আর তোমার সাহস কী করে হলো আমার রুমে এসে আমাকে এমন কথা জিজ্ঞাসা করার? সিয়াম আর কোনো কথা না বলে মোবাইলটা বের করে যেটা ভিডিও করেছিল সেটা দেখালো। ছি 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 স্যার, আপনি ভার্সিটিতে এসে এইসব দেখেন? এটা তুমি কোথায় পেলে? তার মানে আমার মেয়ে যে ভিডিওটা এনে দিয়েছিল সেটা তুমি দিয়েছিলে? এখন থেকে আপনি আর আমার বাবার কাছে বিচার দিবেন না, তাহলে এই ভিডিওটা ভার্সিটির সবার কাছে দিয়ে দেব।
বলে ওখান থেকে চলে এলো। অপরদিকে সানজিদার কালকে ভার্সিটির প্রথম দিন, তাই আগে থেকে সব কিছু রেডি করে রেখে দিল। সকালে উঠে ফ্রেশ হয়ে সানজিদার মিম ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দুজনেই গেটের সামনে চলে এসেছে। হালকা ভয় ভয় লাগছে তো। আমারও সমস্যা নেই, চল। দুজনেই গেটের ভিতরে ঢুকছে। অপরদিকে সিয়াম ও তার বন্ধুরা সকলেই প্রতিদিনের মতো সেখানে বসে আছে। সিয়াম, দেখ, নতুন দুটো মেয়ে আসছে। তোর তো চোখ সবসময় গেটের দিকে থাকে, তুই তো দেখবি আজকে আমার ভালো লাগছে না। তোর আগে যা। আরে একবার তাকে দেখ না, মেয়েটা কি সুন্দর। কি মেয়ে নাকি? এটা বলতে বলতেই গেটের দিকে তাকালো। সিয়াম যেন নিজের চোখের পাতা বন্ধ করার কথা বলে গিয়েছে। একভাবে তাকিয়ে আছে। কি মায়াবী চেহারার হরিণীর মতো চোখ আর চুলগুলো দেখা যাচ্ছে না, মাথায় হিজাব করা। একইভাবে তাকিয়ে আছে। দেখ না, ছেলেটা কেমন হাঁ করে তাকিয়ে আছে। ওইদিকে না তাকে ক্লাসে চল। কিরে, মেয়ে দুটো তো চলে যাচ্ছে, কিছু বলবি না? মানে কি বলছিস এসব? মেয়েটা কি সুন্দর, একবার দেখলে মনে হয় শুধু দেখতেই থাকি। তোর আবার কি হলো, পাগল হয়ে গেলি নাকি? চল মেয়ে দুটোকে টিচ করে আসি। কথাটা বলার সাথে সাথেই রাফির কলারটা টেনে ধরল। শোন, ওইটার সাথে টিচ করবি না, বুঝলি? কেন, তোর কিছু হয় নাকি? তোদের হবু ভাবি? দূর, কিসের ভাবি? এই পর্যন্ত 50টার উপরে ভাবি পাইছি, এটাও সবার মতো চলে যাবে। চল টিচ করি। না রে, সত্যি মেয়েটা দেখতে অনেক সুন্দর। এই প্রথম কোনো মেয়েকে দেখে মনের মাঝে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। হতে পারে মেয়েটাকে আমার পছন্দ হয়ে গিয়েছে, আবার দেখতে মন চাচ্ছে। বুঝলাম, তুমি এখন প্রেম সাগরে ডুবে আছো। দেখো আবার ডুবে মরো না, তার আগে বেরিয়ে এসো। ওই, তোদের এই প্রেম টেম বাদ দে, এখন চল সিনেমা দেখে আসি। না রে, চল ক্লাসে যাই। এ তো দেখি ভূতের মুখে রাম রাম, ক্লাসে যাওয়ার কথা বলছে, চল সিনেমা দেখে আসি। তোরা গেলে যা, আমি ক্লাসে যাচ্ছি। ওদের ওখান থেকে চলে আসলো। ক্লাসে এসে দেখে মেয়ে দুটা একসাথে বসে আছে। সিয়ামও তার পাশের সিটে গিয়ে বসে পড়ল। একভাবে শুধু তার দিকেই তাকিয়ে আছে। দেখ না, ছেলেটা কেমন বেহার মতো করে একভাবে তাকিয়ে আছে। ওদিকে না তাকিয়ে সামনে তাকা। কিভাবে তাকাবো যদি কেউ এভাবে তাকিয়ে থাকে? মানে বিরক্ত লাগে আমার কাছে। বাদ দে না। সিয়াম তো একভাবেই তাকিয়ে আছে। সিয়াম, এই সিয়াম। স্যার গায়ে হাত দিয়ে ডাকলো। জি স্যার। কোথায় রে গিয়েছো? সে কখন থেকে ডাকছি। সিয়ামের তো স্যারের উপর সেই মাপে রাগ উঠেছে, কারণ এতক্ষণ তো কল্পনার রাজ্যে ডুবেছিল, সেটা থেকে বের করার জন্য। কোথায় তাকিয়েছিল এতক্ষণ? আর ক্লাস তো করো না, তো কি মনে করে আজকে ক্লাসে এসেছ? ও স্যার, এমনি ভালো লাগছে না তাই আসছি। আপনি ক্লাস করেন তো। ভালো লাগলো নাকি অন্য কোনো কারণ আছে? কেন স্যার, ক্লাস করতে কি অন্য কোনো কারণ লাগে? আমি প্রথম আপনার কাছ থেকে শুনলাম। চুপ বেয়াদব। এই বলে চলে গেল। দেখলি ছেলেটা কি বেয়াদব, স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। এই তোমরা দুজন দাঁড়াও। সানজিদা লক্ষ্য করলো যে স্যার তাদের উদ্দেশ্য করে কথাটা বলেছে। তোমরা দুজন কি আজকে নতুন এসছো? জি স্যার। নাম কি তোমার? আর তোমার নাম কি? মিম। আর আমার নাম সানজিদা। ঠিক আছে, বসো। ওই যে ছেলেটা দেখছো, ওর কাছ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। স্যার সিয়ামকে উদ্দেশ্য করে বলল। জি স্যার। এদিকে তো সিয়ামের কাছে নামটাও যেন সুন্দর লাগছে, আবার স্যারের উপর রেগেও আছে মেয়েটাকে আমার থেকে সাবধান থাকার জন্য। ভার্সিটির ছুটির পরে সবাই চলে যাচ্ছে। সানজিদা আর মিম গল্প করতে করতে বের হচ্ছে, আর সিয়াম তাদের পেছনে হাঁটছে। আজকে ভালো লাগলো ভার্সিটির প্রথম দিনটা, তাই না? তবে খারাপও লেগেছে। কেন? দেখলি না ওই ছেলেটা সারাক্ষণ আমার দিকে কেমন হাঁ করে তাকিয়েছিল। সেটা কোনো ব্যাপার না, চল। ভার্সিটিতে থাকতে তাকিয়েছিল, ঠিক আছে, এখন দেখ আবার পেছনে আসছে। কই, পেছনে তাকিয়ে দেখ। এখন যদি পেছনে আসতে আসতে বাসাটা চিনে নেয়, তাহলে তো সারাক্ষণ বাসার সামনে এসে জ্বালাবে। একটা কাজ কর। কি? আমার বাসার সামনে রাস্তা দিয়ে হাঁটতে থাকবো আর এমন ভাব করবো যে এমনি হাঁটছি, যখন সুযোগ পাবো কেটে পড়বো, তাহলে ঠিক পাবে না বাসা কোথায়। বা, তোর মাথায় তো এত বুদ্ধি এলো কোত্থেকে রে? চল। ওরা দুজন হাঁটছে আর সিয়াম পেছনে পেছনে হাঁটছে। এমন সময় হারামিগুলো এসে হাজির। কেটে সিয়াম, সিনেমা তো দেখতে গেলেই না, সে একটা ছবি হচ্ছিল। সর, চলে গেল। কি চলে গেল? সকালের ওই মেয়েটা কি, এখনও সেই মেয়েটাকে নিয়ে পড়ে আছিস? ওদের সাথে কথা বলতে দেখি শান্তিতা মিম বাসার ভেতরে ঢুকে গেল। যা, কোথায় গেল ধুর, তোদের জন্য ওর বাসা কোনটা সেটা দেখতেও পারলাম না। কি, বাদ দে না, চল বাসায় যাই। যাব, তবে তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে মোখলেস স্যার আছে না, ওর একটু শিক্ষা দেওয়া লাগবে। তোকে আবার কি করছে? আরে আজকের এই মেয়েটার সামনে আমাকে অপমান করেছে। বলিস কি? তাহলে এখন কি করবি? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই যে
কয়েকদিন আগে ভার্সিটিতে একটা অনুষ্ঠান হলো, সেখানে মুখলিস স্যারের সাথে একটা মেয়ে দাঁড়িয়েছিল, মনে আছে? আছে। তাছাড়া আমার কাছে তো ছবিও আছে, তুলেছিলাম। এই তো হয়ে গেল। মানে? এই আশিক, তুই তো ভালো এডিট করতে পারিস, তোকে একটা ছবি কি করতে হবে বুঝতে পারছিস তো? আর বলতে হবে না মামা, বুঝে গেছি সব। আশিক মোবাইলটা নিয়ে এডিট করে ভার্সিটির দিকে যাচ্ছে, কারণ স্যার সবার পরে বের হয় ভার্সিটি থেকে। ওই তো স্যার আসছে। মোবাইলটা দে। স্যার সালাম আলাইকুম। আরে সিয়াম, তুমি এখানে? বাসা যাওনি কেন? এই তো এখনই যাবো, কিন্তু আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? আপনি মেয়েটাকে আমার থেকে সাবধানে থাকতে বললেন কেন? কারণ তুমি যে মাপের বেয়াদব, তাতে ওই মেয়েটার জীবন তুমি নষ্ট করে দিতে পারো নিজের প্রেমের ফাঁদে ফেলে। ঠিক আছে স্যার, তবে আপনার জন্য একটা উপহার আছে। কি? সিয়াম নিজের মোবাইলটা বের করে দেখালো। স্যার তো দেখার সাথে সাথে অজ্ঞান হওয়ার অবস্থা। এটা কি? এটা তো পাড়ির উপর থেকে। আর ওই মেয়ের সামনে আমাকে উল্টাপাল্টা কিছু বলবেন না, না হলে এই ছবিটা তো দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় ভাইরাল হবে। আই থিঙ্ক, আশা করি আপনার আর বুঝতে সমস্যা হচ্ছে না। কথাগুলো বলে সবাই হাসতে হাসতে চলে গেল। সঞ্জিতা, মিম ও মিমের মামা মামি সবাই রাতে খেতে বসেছে। কিরে, কেমন লাগলো প্রথম দিন? অনেক ভালো। সঞ্জিতা, তোমার এখানে থাকতে সমস্যা হচ্ছে না তো? কি যে বলেন না মামা, সমস্যা কেন হবে? কখনো কোনো কিছু লাগলে আমাকে জানাবে। ঠিক আছে। তারপর খেয়ে শুয়ে পড়ল। পরের দিন ভার্সিটিতে এসে দেখে কালকে সেই ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। সঞ্জিতা ও মিম যথাসম্ভব দৌড় দিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু তা হয়তো আর হলো না, কারণ সিয়াম প্রথম ওর কাছে চলে এসেছে। এই যে আপু, শুনছেন? দুজনেই দাঁড়িয়ে গেল। কেমন আছেন? আপনার সাথে আমাদের আগে কখনো দেখা হয়েছে বা আমরা কি একে অপরকে চিনি? না, কেন? তাহলে এভাবে ভার্সিটির সকলের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন কেন কেমন আছি? চিনি না, তবে পরিচিত হলে দোষ কোথায়? দেখুন, আমি কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলি না, সরে যান। ক্লাসে যাব। ক্লাসে গিয়ে কী হবে? আমরা এখানে পড়তে এসেছি, আপনার মতো ঘুরে বেড়াতে না। আপনি এমন কেন? আপনার সাথে তো শুধু কথাই বলতে চেয়েছি, এর বেশি কিছু তো না। দেখুন, আমার কথা বলার কোনো ইচ্ছা টিচ্ছা নেই আপনার সাথে। তাছাড়া মানুষজনও দেখছে, খারাপ কিছু ভাবতে পারে। তারা কি ভাবলো কি না ভাবলো সেটা নিয়ে আমি পরও করি না। সঞ্জিত আর কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলো। অমনি সিয়াম পেছন থেকে হাতটা চেপে ধরল। হাত ছাড়ুন। যদি না ছাড়ি? সঞ্জিতা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সিয়ামের গালে একটা থাপ্পড় মেরে চলে গেল। সিয়ামের থাপ্পড় মারা দেখে সারা ভার্সিটির ছেলে মেয়ে তাকিয়ে আছে ওর দিকে। সিয়াম গালে হাত দিয়ে শুধু সঞ্জিতা চলে যাওয়ার দিকে দেখছে। সিয়ামের বন্ধুরাও অবাক। তোর গায়ে ওই মেয়ে হাত তুলল আর তুই কিছু বললি না? না, এটা হতে পারে না। চল গিয়ে ওই মেয়ের খবর নিয়ে আসি। তোরা কেউ যাবি না, এখানে দাঁড়া। মানে কি বলছিস তুই? মেয়েটা তোকে থাপ্পড় মারছে? আরে এটা থাপ্পড় না, এটা হচ্ছে ভালোবাসার পরশ। আমি তো এমন একজন মেয়েকেই চেয়েছিলাম যে আমাকে ভয় পাবে না, বরং আমাকে শাসন করবে। আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। চল, ডাক্তার দেখাতে হবে তোকে। পৃথিবীতে এমন কোনো ডাক্তার নেই যে আমাকে ভালো করতে পারবে শুধু এই মেয়েটা ছাড়া। ওরা আর কিছু বলল না, বুঝতে পেরেছে যে সিয়ামকে বলে কিছু হবে না। কাজটা কি তুই ঠিক করলি? কেন? আমি আবার কি করলাম? তুই ছেলেটাকে থাপ্পড় মারলি কেন? তুই কি করবো, দেখলি না কেমন অসভ্যতামি করছিল? দেখেছি, তবে থাপ্পড় মারাটা তো ঠিক হয়নি। কেন? শোন, এটা ঢাকা শহর। এখানকার মানুষরা তেমন একটা সুবিধার না। কখন কি করে ফেলবি তুই নিজেও বুঝতে পারবি না। আচ্ছা বাদ দে, যখন হবে তখন দেখা যাবে। কথা বলতে বলতে ক্লাসের দিকেই যাচ্ছে, হঠাৎ করে একটা ছেলে এসে হাজির। কে আপনি? এমন করে সামনে চলে এলেন। আমি নিলয়, আর আপনি? সঞ্জিতা। কিন্তু আপনি আমার পথ আটকালেন কেন? আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। কেন? ওই ছেলেটাকে থাপ্পড় মারার জন্য। ছেলেটা প্রচুর বেয়াদব। এর জন্য আমাকে ধন্যবাদ না দিয়ে পারলে তাকে গিয়ে কিছু বলুন। আমি কোনো ঝামেলার মধ্যে জড়াতে চাই না। তাছাড়া ওরা একটা বেয়াদব কি করবে জানি না। আমি সাধারণভাবে থাকতে পছন্দ করি। ও, ভালো। আচ্ছা, একটা কথা বলবো। কি? আমরা বন্ধু হতে পারি? ঠিক আছে, চলুন ক্লাসে যাই। এই, তুই একটু আগে ওই ছেলেটাকে বললি কোনো অপরিচিত ছেলের সাথে কথা বলিস না, তাহলে ওর সাথে বন্ধুত্ব করলি যে? মিম আস্তে করে সঞ্জিতার কানে কানে বলল কথাটা। শোন, স্যার কালকে বলেছিল যে ওই ছেলের থেকে দূরে দূরে থাকতে, আর হচ্ছে বেয়াদব, কিন্তু এই ছেলেটাকে দেখে ভালো মনে হলো তাই বন্ধুত্ব করলাম। এখন বাদ দে, ক্লাসে চল। সঞ্জিতা, মিম ও নিলয় একসাথেই বসেছে। আচ্ছা সঞ্জিতা, আপনার বাসা কোথায়? আমার বাসা ফরিদপুর। আপনার? আমি এখানেই থাকি, আর আমার বাবা হচ্ছেন একজন কোম্পানির মালিক। নিলয় সঞ্জিতাকে ইমপ্রেস করার জন্য একটু বাড়িয়ে বলল। ও, ওই চল ক্লাসে যাই। তুই যা, আমরা যাব না। ঠিক আছে, না গেলি?
ক্লাসের দিকে যাচ্ছে সিয়াম। ওই সিয়াম, এমন হলো কেন? কিছু তো বুঝতে পারছিস? ওই যে মেয়েটার জন্য। ক্লাসের কাছে আসতে হঠাৎ করে ফোনটা বেজে উঠল। বের করে দেখে বাবার ফোন। কি ব্যাপার? বাবা তো কখনো এই সময় ফোন করে না। হ্যালো সিয়াম, তুই কোথায়? ভার্সিটিতে। কেন? তাড়াতাড়ি বাসায় আয়। কেন? তোর মায়ের কি জন্য হয়েছে, ডাক্তার কাছে নিতে হবে। কি? দাঁড়া, আমি এখনই আসছি। সিয়াম তাড়াতাড়ি বাসায় গিয়ে তার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার, কি হয়েছে আমার মায়ের? তেমন কিছু না, অনেক বেশি চিন্তা করার জন্য এমন হয়েছে, সাথে প্রেশারটাও বেড়ে গিয়েছিল। আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন, আর বেশি চিন্তা যেন না করে, না হলে আরও বড় ধরনের সমস্যা হতে পারে। আচ্ছা ডাক্তার, ঠিক আছে। ওর মাকে নিয়ে বাসায় আসছে ও। আমার একটা কথা বলি। কি? তুমি এত কি চিন্তা করো? কই চিন্তা করি? ডাক্তার আমাকে বলেছে, বলো না কিসে এত চিন্তা? তোকে নিয়ে। আমাকে নিয়ে মানে? এই যে সারাদিন এইভাবে ঘুরে বেড়াস, ঠিকমতো পড়িস না, এটা নিয়ে অনেক চিন্তা হয়। যদি তোর কিছু হয়ে যায়, আবার তোকে মানাও করতে পারি না, হয়তো তোর মুখের হাসিটা নষ্ট হয়ে যাবে সেটা ভেবে। সিয়াম আর কিছু না বলে চুপ হয়ে গেল। ভাবছে, মা আমার খুশির জন্য আমাকে এসব করি বলে বারণ করে। না, এখন থেকে একটু ভালো হওয়া দরকার। অন্তত মায়ের জন্য হলেও পড়বো। অনেক তো হলো, একটু ভালো হয়ে দেখি কেমন লাগে। এটা ভাবতে ভাবতে বাসায় চলে এলো। অপরদিকে সানজিদার মিম ভার্সিটির শেষে ক্লাস থেকে বের হয়েছে। অবশ্য নীলা আগে বেরিয়ে গিয়েছে। সানজিদার মিম গেটের কাছে আসতে নিলয় গাড়ি এনে ওদের সামনে দাঁড়ালো। উঠুন, আপনাদের বাসায় নামিয়ে দিচ্ছি। সমস্যা নেই, আমরা হেঁটে চলে যেতে পারবো, আপনি যান। এটা কি করে হয়? নতুন বন্ধুকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিব না? উঠে পড়ুন। আপনি যান, আমাদের বাসায় এখানেই চলে যেতে পারবো। দেখুন, যদি না ওঠেন তাহলে ভাববো আপনি আমাকে নিজের বন্ধু ভাবছেন না। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও সানজিদা ও মিম উঠে পড়ল। নীলে ওদেরকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সিয়াম ভার্সিটিতে যাবার জন্য প্রস্তুত হচ্ছে, তবে আজকের কাজটা সম্পূর্ণ আলাদা, এবং আজকের সেজেছ সম্পূর্ণ আলাদা। একদম ভদ্রতা যাকে বলে। আম্মু, ক্ষুধা লাগছে, খেতে তো ভার্সিটি যেতে হবে। মা তো একভাবে তাকিয়েছে সিয়ামের এমন পোশাক পরা দেখে। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? দাও, ক্ষুধা লাগছে তো। হুম। তারপর খেয়ে দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সিয়ামের বন্ধুরাও যেন অবাক পোশাকটা পরা দেখে। কিরে সিয়াম, এই পোশাকে? কেন, কি হয়েছে? না মানে, ইন করে শার্ট পরেছিস, কখনো তো ছেঁড়া জিন্স প্যান্ট পরিস না, তাই আর কি। অনেক তো হলো, এবার একটু ভালো হয়ে দেখি না কেমন লাগে। আচ্ছা, তুই সিয়াম তো? কেন, সন্দেহ আছে? তেমনটাই তো মনে হচ্ছে। হঠাৎ করে এত পরিবর্তন কি মনে করে? এমনি। আচ্ছা, মোকসেদ স্যার কোথায়? কখনো তো মোকলেস ছাড়া ডাকোস না, আজকে আবার নাম ধরে ডাকতেছোস। বল না কোথায়। আছে হয়তো তার রুমে, চল স্যারের সাথে দেখা করে আসি। কেন? মাপ চাইতে হবে? মানে কি? গেলে দেখতে পাবি, চল। সবাই মিলে স্যারের কাছে গেল। স্যার, আসবো? ও সিয়াম, কখনো তো পারমিশন নিয়ে আসো না, আজ কি মনে করে? স্যার সরি। সরি কিন্তু কেন? আপনার সাথে সেদিন খারাপ ব্যবহার করার জন্য আর যে ছবিটা ছিল ওটা ডিলিট করে দিয়েছি, আমাকে মাফ করে দিন। স্যার কিছু না বলে সিয়ামের দিকে তাকিয়ে আছে। আচ্ছা সিয়াম, আমাকে সত্যি বলছো তো তুমি? কি হলো স্যার, বলুন না, মাফ করেছেন? করেছি, এখন যাও, এরপর থেকে আর কখনো করবে না, ঠিক আছে? জি স্যার। সিয়ামের বন্ধুরা সবাই মিলে বাইরে দাঁড়িয়ে কথা শুনছিল। চল প্রিন্সিপালের কাছে গিয়ে মাপ চেয়ে আসি। তারপর প্রিন্সিপালের কাছে গিয়ে মাপ চেয়ে সে ক্লাসে বসলো। এদিকে সানজিদা ও মিম গেট দিয়ে ভেতরে ঢুকছে। উফ, আজকে বেয়াদবটা নেই। ক্লাসে এসে এসে দেখে সিয়াম বসে আছে, তাও আবার শান্তশিষ্টভাবে। সানজিদা ক্লাসে আসার পরই সিয়াম ওকে আর চোখে লক্ষ্য করে চলেছে। কিছুক্ষণ বাদে নিল, সে সানজিদার পাশে বসলো। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আচ্ছা, একটা কথা বলি। কি? এই বন্ধুত্বের মাঝে আপনি শব্দটা মানায় না, তুমি করে বলি। ঠিক আছে, বলতে পারেন। না, তোমাকেও তুমি করে বলতে হবে। আচ্ছা, বলবো। সিয়াম শুধু বসে ওদের কথা বলা দেখছিল। প্রচণ্ড রাগ উঠছে ছেলেটার উপর, কোথা থেকে এসে উড়ে বসেছে। ইচ্ছে করছে এখনই গিয়ে নাকটা ফাটিয়ে দেই, কিন্তু এটা করা যাবে না, নিজের রাগটাকে ধরে রাখতে হবে। তবে শুধু একভাবে তাকিয়ে আছে নিলয়ের দিকে, চোখের মাঝে রাগ ভাব। দেখছো ছেলেটা আমার দিকে কেমন করে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। তো কি হয়েছে, তুমি ভয় পাও নাকি? ভয় তো পাই, যদি কিছু বলে। কিছু বলবে না, চুপ করে বসে থাকো। ক্লাস শেষে স্যার বেরিয়ে গেল। নিলয় সানজিদা মিম বসে বসে গল্প করছে। সানজিদা, তোমার সাথে একটা কথা বলার ছিল। সানজিদা কিছু না বলে মুখ ঘুরিয়ে নিল। প্লিজ, শুধু একটু কথা বলবো। আমি আপনার সাথে কথা বলতে পারবো না? শুধু একটা কথা। কি বলেন? এখানে না, ওইদিকে আসো। সানজিদাকে নিয়ে ক্লাসের এক কোনায় নিয়ে গেল। বলুন, কি বলবেন? ধন্যবাদ। মানে? কালকের ওই থাপ্পড়টা মারার জন্য।
জানো, আজ পর্যন্ত আমার মা আমার গায়ে হাত তুলে নাই, এই প্রথম তুমি মারলে। সত্যি কথা বলতে আমি তোমার মতনই একজনকে চেয়েছিলাম যে আমাকে ভয় করবে না। আমার মতো চেয়েছিলেন মানে বুঝলাম না। মানে আমি তোমাকে ভালোবাসি। বলার সাথে সাথেই সঞ্জিতা 2 গালে 2টা থাপ্পড় মেরে দিল। আপনাদের কাছে এই ভালোবাসা হতে পারে ছেলে খেলার মতো, খুব সহজেই ভালোবাসি বলে দিলেন। এরপর থেকে আমার সামনে আর ভালোবাসি বললে খারাপ হয়ে যাবে কিন্তু আরও। আর আমার আশেপাশে ঘুরবেন না। সত্যি ভালোবাসি, ওটা আপনার কাছে রাখুন বলেই সঞ্জিতা চলে গেল। কিরে, মেয়েটা তোকে আজ কেউ থাপ্পড় মারল আর তুই কিছু বললি না? আরে এটা ভালোবাসার চিহ্ন। ভালোবাসার চিহ্ন, তাই না? কই, এর আগে যার সাথে প্রেম করেছিস সে তো কখনো তোকে থাপ্পড় মেরে ভালোবাসার চিহ্ন দেয়নি। বাদ দে, চল। সিয়াম সঞ্জিদার পিছনে যাচ্ছে, তখনই নীলয় গাড়ি থেকে এসে সঞ্জিদা আর মিমকে নিয়ে গেল। সিয়ামের প্রচণ্ড রাগ হচ্ছে যে ওর সামনে ওর ভালোবাসা মানুষটাকে গাড়িতে করে নিয়ে গেল। এভাবেই দেখতে দেখতে কয়েকটা দিন চলে যায়। সিয়াম প্রতিদিনই সঞ্জিদার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সঞ্জিদা শুধু ওকে অপমানই করে যায়। সিয়াম আর ওর বন্ধুরা মিলে ভার্সিটির একপাশে চুপ করে বসে আছে। এমন সময় দেখে সঞ্জিদার নিলয় ভার্সিটিতে ঢুকছে। মিম নেই আজকে, সেই জন্য নিলয় সঞ্জিদার হাতটা ধরে আরও গায়ের কাছে আসার চেষ্টা করছে। সিয়াম এটা দেখে রেগে গিয়ে নিলয়ের কাছে চলে গেল। নিলয়, তোমার সাথে আমার কিছু কথা আছে। সঞ্জিদা তুমি যাও। সঞ্জিদা ওর ক্লাসে চলে গেল। সঞ্জিদা তোমার কি হয়? বন্ধু হয়। বন্ধু হয় ঠিক আছে, কিন্তু ওর সাথে এত গায়ে পড়ার চেষ্টা করছো কেন? আমি কি করব না করব সেটা তোমাকে বলতে বাধ্য নই। তাছাড়া আমি সঞ্জিদাকে ভালোবাসি। দেখো নিলয়, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক ভালো মেয়ে পাবে, সঞ্জিদাকে ভুলে যাও। এই কথাটাই যদি আমি তোমাকে বলি, দেখো নিলয়, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। কি করবে তুমি? আমাকে ভয় দেখাচ্ছ, আমি তোমাকে ভয় পাই না, যা করার করো। কথাগুলো বলে নিলয় চলে গেল। সিয়াম আর কিছু না বলে মাথা নিচু করে ক্যাম্পাসের দিকে যাচ্ছে। কিন্তু সিয়ামকে এই কথাগুলো বলার জন্য তার বন্ধুরা গিয়ে নিলয়কে উড়াধুরা মেরে চলে এলো। নিলয় মার খেয়ে সুযোগের সদ্ব্যবহার করার উপায় খুঁজে নিয়ে সোজা সঞ্জিদার কাছে চলে গেল। আরে নিলয়, তোমার এই অবস্থা হলো কি করে? তোমার সাথে ঘুরি বলে সিয়ামের বন্ধুরা এসে আমাকে মারছে। আমার তো মনে হয় সিয়ামই ওদেরকে বলেছিল আমাকে মারার জন্য। কি, সিয়াম তোমাকে বলেছে ঠিক আছে চলো আমার সাথে? না, ওর কাছে যাওয়ার দরকার নেই, যদি আবার কিছু বলে। কিছু হবে না, আমি আছি তো, চলো। সিয়ামের কাছে গিয়ে সঞ্জিদা একটা থাপ্পড় মেরে দিল। আপনাকে ভেবেছিলাম হয়তো গুন্ডামি ছেড়ে দিয়েছেন, কিন্তু না, কুকুরের লেজ কখনো সোজা হয় না। নিলে আমার বন্ধু হয়, আমার সাথে থাকবে আপনার কোনো সমস্যা? আপনার বন্ধুদেরকেই দিয়ে ওভাবে কিভাবে মেরেছেন ওকে দিয়ে? এরপর থেকে ওর গায়ে হাত দিলে আপনাকে ছেড়ে কথা বলবো না। কতগুলো বলি চলে গেল। আর সিয়াম তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে আমি আবার কখন নিলয়কে মারার জন্য বন্ধুদেরকে পাঠালাম। সিয়াম সেখান থেকে মন খারাপ করে নিজের বাসায় চলে আসে। কিরে, তোর মন খারাপ কেন? এমনি ভালো লাগছে না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। আচ্ছা, সঞ্জিতা কি আমাকে সত্যি পছন্দ করে না? এতদিন ভালো হয়েই তো ওর সাথে কথা বলেছে, কিন্তু তারপরেও কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছে? ঠিক আছে, ভালোভাবে যখন মানিনি তখন দরকার হয় জোর করেই করব। এতে সঞ্জিদার ইচ্ছা থাক বা না থাক। আম্মা আব্বু তোমরা কোথায়? কে রে, কি হয়েছে? আবার আমি বিয়ে করব? বিয়ে? কিন্তু কাকে? আমাদের ভার্সিটিতেই পড়ে। ঠিক আছে, মেয়েটা কি আর ওর বাবা মা কোথায় থাকে? তারা গ্রামে থাকেন এখানে, আর ও এক বান্ধবীর মামা আছে, ওর বাসাতে থাকে আর কি। আচ্ছা, ভেবে দেখছি, যা। দেখো, যদি রাজি না হও তাহলে আমি কিন্তু জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করবো, মনে রেখো। এটা বলেই নিজের রুমে চলে গেল। অপরদিকে নিলয় ভাবছে আজকে বাবাকে সঞ্জিদার কথা বলতে হবে, না হলে হয়তো সিয়াম কিছু একটা করে ফেলতে পারে। আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল। বল, কি কথা? আসলে আব্বু, আমি একটা মেয়েকে পছন্দ করি আর তাকে বিয়ে করতে চাই। কি, সত্যি আব্বু? মেয়েটা কি তোকে পছন্দ করে? জানি না, তবে আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে, বাসা কোথায় মেয়েটার? ওর বাসা ফরিদপুর, আর ও এখানে ওর এক বান্ধবীর মামা বাসায় থাকে। ওর বান্ধবীর মামাকে আমি চিনি। কে সে? তোমার অফিসের ম্যানেজার। ঠিক আছে, আমি ওর সাথে কালকে কথা বলে দেখছি। ধন্যবাদ বাবা, তুমি অনেক ভালো। হতে তো হবেই। এই প্রথম নিজে থেকে কিছু একটা চাইলে আর সেটা মানা করব? তাছাড়া একটা বৌমার তো দরকার, নাতি নাতির মুখ তো দেখতে হবে, তাই না? এখন যা নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। নীলয় নিজের রুমে চলে গেল। নীলয়ের বাবা পরের দিন অফিসে গিয়ে মিমের মামাকে নিজের রুমে ডাকলেন। স্যার, আমাকে ডেকেছেন? ভেতরে আসো। জি স্যার, বলুন। দাঁড়িয়ে আছো কেন, বসো। মিমের বাবা বসে পড়লেন। মিস্টার রাজীব, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। জি স্যার, বলুন। আসলে আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে,
এবং তাকেই বিয়ে করতে চায়। এটা তো ভালো কথা। এখানে আমি কি করতে পারি স্যার? মেয়েটা হলো তোমার যে ভাগ্নি আছে ওর বান্ধবী সানজিদা, যে কিনা তোমাদের বাসাতে থাকে সে। কিন্তু স্যার এটা কি করে হয়? ওর মা বাবা থাকে গ্রামে, তারা কি রাজি হবে? তাছাড়া সানজিদা তো এখানে পড়তে এসেছে। আমার মনে হয় না ওর পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত তারা রাজি হবে। যেভাবেই হোক রাজি করাও দরকার পড়লে বিয়ের পরেও পড়তে হবে। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়। যদি তুমি এটা না করতে পারো তাহলে তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। মিমের মামা কি বলবে যদি সে না করে? তাহলে তো তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। আবার ওদিকে যদি তারা রাজি না হয় তখন? এক প্রকার টেনশনের মধ্যে আছে। নানান চিন্তা মাথায় নিয়ে বাসায় চলে এলো। নিজের রুমে গিয়ে সানজিদার বাবার কাছে ফোন করে অনেকক্ষণ ধরে বোঝানোর পর তাদের ঢাকায় আসতে বললে সানজিদার বাবা মা দুজনেই ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সানজিদার যে বাবা মা আসছে, অথচ সানজিদা এর কিছু জানে না। সানজিদার বাবা মা ঢাকায় পৌঁছে গেলে মিমের মামা এসে তাদেরকে বাসায় নিয়ে যান। আব্বাম্মু তোমরা এখানে? তোকে দেখতে মন চাচ্ছিল তাই চলে এলাম। কিন্তু আসার আগে তো আমাকে বলতে পারতে। এটা তোর জন্য সারপ্রাইজ, তবে আরও একটা সারপ্রাইজ আছে। কি? এখন একটু পর। এখন তুই রুমে যা, আমি একটু মিমের মামার সাথে কথা বলে আসছি। আচ্ছা। সানজিদা মিমের রুমে চলে গেল, আর ওর বাবা মা আর মিমের মাও মামি তাদের রুমে গিয়ে বসলেন। তো রাজীব সাহেব কি যেন বলছিলেন? আপনাকে তো আর নতুন করে কিছু বলার নেই, যা বলার তা তো ফোনেই বলে দিয়েছি। বুঝলাম যদি সানজিদা রাজি না হয়। কেন হবে না? আপনাকে বুঝে বলুন। তাছাড়া তারা তো আপনার মেয়েকে সব সুযোগই দিচ্ছে। এরকম তো অনেকেই বলে, কিন্তু বিয়ের পরে কেউ দিতে চায় না। আমার স্যার এমন মানুষ না। তাছাড়া ওনার মন মানসিকতা অনেক ভালো। আচ্ছা, আমি সানজিদার সাথে কথা বলে দেখছি। সানজিদার রুমের দিকে গেল। আসতে পারি? ও বাবা আসো। আচ্ছা মা, তোকে আমি না বললাম আর একটা সারপ্রাইজ আছে তোর জন্য? কই দাও। দেখ, আমি আর তোর মা সবসময় তোর মঙ্গল চেয়েছি ছোট থেকে। আজ পর্যন্ত যা চেয়েছিস দেওয়ার চেষ্টা করেছি। হঠাৎ এমন কথা বলছো কেন বাবা? আসলে সারপ্রাইজটা এমনই। মানে মানে আমরা তোর বিয়ে ঠিক করেছি। অবশ্য মিমের মামাই আমাকে বলেছে ছেলেটা অনেক ভালো। মানে কি বলছো এসব? আমি এখন বিয়ে করতে পারবো না। আমি পড়তে চাই আরও। ওরা তো কি বিয়ের পরে পড়তে দিবে বলেছে। ছেলেটার কি নাম যেন? ও হ্যাঁ, ওর নাম হচ্ছে নিলয়। তোর সাথে নাকি পড়ে। দেখ, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। আমার তোর প্রতি বিশ্বাস আছে যে তুই আমার কথা ফেলতে পারবি না। এখন যদি তুই না করে দিস তাহলে কোনো সমস্যা নেই। সানজিদা কোনো কথা না বলে চুপ করে আছে। মেয়ে কোনো কথা বলছে না দেখে সানজিদার বাবা চলে যেতে লাগলো। বাবা, তোমরা যখন ভেবেছ যে আমার ভালোর জন্য, তাহলে আমি রাজি। আর জানি তোমার আমার জন্য কখনো খারাপ কিছু করবে না। সানজিদার বাবা কথাটা শুনে হাসি মাখা মুখ নিয়ে চলে গেলেন মিমের মামার কাছে। কথাটা বলতে তিনি নীলয়ের বাবার কাছে ফোন করে বলে দিল এবং তারা ঠিক করলেন আগামী সপ্তাহে ওদের বিয়ে। এদিকে সিয়ামের মামা সকালে উঠেই মিমের মামার বাসায় চলে গেল। আসসালামু আলাইকুম, আপনি কি সানজিদার বান্ধবীর মামা? না, আমি সানজিদার বাবা। কিন্তু আপনি কি? ও, আমি সিয়ামের বাবা। কোন সিয়াম? আপনার মেয়ের সাথেই? ও, আপনি কি মিমের মামার সাথে কথা বলবেন? আমি ডেকে দিচ্ছি। না না, আপনি যখন আছেন তাহলে আপনাকেই বলি। কি? আসলে আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে এবং ওকে বিয়ে করতে চায়। আপনি কি দিবেন আপনার মেয়েকে আমাদের বাড়ির ছেলের বউ করে নিয়ে যাওয়ার জন্য? কিন্তু আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মানে কি বলছেন? কালকে ওর বিয়ে ঠিক করতে ঢাকা এসেছি। ও, শ্যামের বাবার মন খারাপ করে চলে গেলেন। চিন্তা করলেন যথাসম্ভব শ্যামের কাছ থেকে সানজিদার বিয়ের কথা গোপন করে রাখার না হলে আবার কোনো অঘটন করে ফেলতে পারে। এদিকে সিয়াম বাড়িতে আসায় বসে আছে। তার বাবা কখন আসবে সানজিদার বাসা থেকে? অবশেষে সিয়ামের অপেক্ষার অবসান ঘটল। আবু, তুমি এসেছ? কি বলল তারা? সিয়ামের বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমি গিয়েছিলাম ওদের বাসায়, কিন্তু হঠাৎ করে সানজিদার বাবার অসুখ হয়ে পড়ায় ও বাসায় চলে গিয়েছে। আসতে কয়েকদিন দেরি হবে। কি? হঠাৎ করে অসুখ হয়েছে নাকি? তুমি আমাকে মিথ্যা বলছো? আমি কেন তোকে মিথ্যা কথা বলতে যাব? আমি মানতে পারছি না। দাঁড়াও, গিয়ে দেখে আসি। তো এখন সেখানে গিয়ে কি করবি? এর থেকে বাসায় থাক, কয়েকদিন বাদে যখন আসবে তখন আমি বিয়ের কথা বলবো। ঠিক আছে। এখন যা, নিজের রুমে গিয়ে শুয়ে থাক, আর বাসা থেকে বের হবি না। কেন বাসা থেকে বের হব না? আরে, তোর বিয়ের কথা যদি জানতে পেরে যায় তাহলে তোর সাথে কেউ তো মজা করবে। কে মজা করবে? তার নাক ফাটিয়ে দিব। দেখ, এখন এসব ঝামেলা করবি না, নাহলে কিন্তু আমি সানজিদার কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাব না।
আচ্ছা, যাচ্ছি। সিয়াম নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। তারপর সিয়াম আর কয়েকদিন বাসা থেকে তেমন একটা বের হয় না। অপরদিকে সিয়ামের বন্ধুরা ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছে। এই আজ কয়েকদিন ধরে সিয়ামকে দেখছি না। সিয়াম কই? আসলে তো কোথায়ও। দাঁড়া, ফোন দিয়ে দেখি কি বলে। রাফি সিয়ামের কাছে ফোন দিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে ফোনটা বন্ধ। আরে, ফোন দিয়ে কি বন্ধ? আচ্ছা, বাদ দে। আজকে সিনেমা হলে একটা নতুন ছবি মুক্তি পাচ্ছে, চল যাই। তোর কাছে তো থাকেই এই খবর, কখন নতুন ছবি আসবে, কখন কোন নায়ক আসবে। চল চল। সবাই মিলে সিনেমা হলে যাচ্ছে। এ দাঁড়া, কেন, কি হলো? এটা আমাদের ভাবি মানে সঞ্জিতার বান্ধবীদের মামার বাসা না? তো আরে দেখ, বাড়িটা কেমন যেন সাজানো হচ্ছে। তার মানে আমাদের ভাবির বান্ধবীর মনে হয় বিয়ে। তাহলে তো বিয়েতে আসতে হবে। শতক ভাবির বান্ধবী বলে কথা। কথাটা বলার সাথে সাথে সবাই হেসে উঠল। কিছুক্ষণ বাদে সঞ্জিতার বাসা থেকে বের হলো। ওই দেখ, ভাবি বাসা থেকে বের হচ্ছে, চল যাই। আসসালামু আলাইকুম ভাবি। ওই, কে ভাবি? কেন, আপনি জানেন না? ওই, আমি তোমাদের ভাবি হলাম কবে? যেদিন থেকে সিয়াম আমাদের বলেছে আপনি আমাদের ভাবি, সেদিন থেকেই তো। চুপ বেয়াদব। যাই হোক, আপনার বান্ধবীর বিয়ে আর আমাদের দাওয়াত দিলেন না। আপনাদের কে বললো আমার বান্ধবীর বিয়ে? বলতে হয় নাকি? সাজানো দেখলে তো বোঝা যায়। অনেক সময় যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা হয় সেটা দেখা যায় না। মানে মানে এখানে মিমের বিয়ে নয়, আমার বিয়ে হচ্ছে। আমার। কি ভাবি দেখি ভালো মজা করতে পারেন। ওই, আবার ভাবি? আর আপনাদের সাথে মজা করে আমার লাভ কি? আছি তো। হয়তো সিয়াম ভাইকে ভয় পান, সেই জন্য মিথ্যা কথা বলেছেন। হাসালেন। আমি সিয়ামকে ভয় পাই? কখনো না। আর এই নিন। কি এটা? আমার বিয়ের কার্ড। সিয়ামকে গিয়ে দিবেন আর বলবেন দাওয়াত রইল। চাইলে আপনারা আসতে পারেন। কথাগুলো বলে চলে গেল। কিরে, সানজিদার বিয়ে মানে কি সিয়ামকে বলতে হয়? চল চল, বাসে যাই। আচ্ছা চল। সবাই মিলে তাড়াতাড়ি সিয়ামের বাসায় চলে গেল। আন্টি, সিয়াম কোথায়? ও তো রুমে আছে। সবাই সিয়ামের রুমে গেল। কিরে, তুই এখানে? ভাই, তোর জন্য একটা গরম খবর আছে। কি গরম খবর শুনি? শান্তিদার বিয়ে হয়ে যাচ্ছে আগামী পরশু। মানে কি বলছিস, সত্যি? না, এটা কি করে? আব্বু যে বললো ও নাকি গ্রামের বাড়ি গিয়েছে। কে বলছে? আঙ্কেল তাহলে তোকে মিথ্যা কথা বলেছে। এ দেখ, সানজিদার বিয়ের কার্ড তোকে দিতে বলেছে। ঠিক আছে, তোর এখন যে আমি আম্মা আব্বুর সাথে কথা বলছি, আর যখন লাগবে তোদের তখন ফোন দেব। আচ্ছা। ওরা সবাই চলে গেল। সিয়াম তো রেগে সোজা গেল তার বাবার কাছে। আব্বু, কি হয়েছে? এত জোরে ডাকছিস কেন? তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন? আমি তোকে মিথ্যা কথা বলছি? কে বললো? তুমি যে বললে সানজিদার বলে ওর গ্রামের বাড়ি গেছে। এখানে মিথ্যার কি আছে? ও গ্রামের বাড়ি যায়নি, আর আগামী পরশুর বিয়ে। কি কি বলিস এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই যে ওর বিয়ের কার্ড। কেন তুমি আমাকে মিথ্যা কথা বললে? ঠিক আছে, এখন আর তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। সিয়াম বলেই বেরিয়ে গেল। দেখ সিয়াম, তুই কিন্তু কিছু করবি না। কে শোনে কার কথা? সিয়াম ফোন বের করে আশিকের কাছে ফোন দিল। ওই, আশিক তোরা কই? এই যে রাস্তার মাথায় আছি, ওইখানে দাঁড়া, আমি আসছি। সিয়াম বল, এখন কি করবি? কি করব ভাবা হয়ে গেছে। সন্ধ্যার পরে সবাই যাব। কোথায়? কোথায় আবার? শান্তিটাকে তুলে আনতে। কি? অবাক হবার দরকার নেই, এখন চল। সবাই মিলে ঘুরতে বের হলো। সন্ধ্যার সময় সিয়াম আর ওর বন্ধুরা সবাই মিমের মামা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মিমের মামা এখনও অফিস থেকে আসেনি, আর ওর মামি রান্নাঘরে। সঞ্জিতার বাবা মা অন্য একটা রুমে, আর এক রুমে মিম ও সঞ্জিতা বসে গল্প করছে। সিয়াম আর আশিক জানলা দিয়ে সঞ্জিতাদের ঘরে ঢুকে আশিকের মিমের মুখ চেপে ধরে আছে যাতে চিৎকার দিতে না পারে, আর সিয়াম সঞ্জিতাকে অজ্ঞান করে জানলা দিয়ে বের হয়ে যাচ্ছে। আশিক ও মিমকে অজ্ঞান করে দিয়ে বিছানায় শুয়ে দিল। সবাই মিলে সঞ্জিতাকে নিয়ে কাজী অফিসে হাজির। সিয়াম আর সঞ্জিতার বিয়ে সাক্ষী আছে সিয়ামের বন্ধুরা, কিন্তু সঞ্জিতার এখনও জ্ঞান ফেরে নাই। জ্ঞান ফিরছে না দেখে সিয়াম সঞ্জিতার মুখে পানি ছিটিয়ে দিল। আমি এখানে কেন? এটা কোন জায়গা? এটা কাজী অফিসার। এখন তোমার আর আমার বিয়ে। কি? আপনার আর আমার বিয়ে? কখনোই না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে তো করতে হবে। আপোষ না করলে তো জোর করে করব। নাও, সাইন করো এখানে। আমি সাইন করব না, দেখি কি করতে পারো। সাইন না করলে তোমার আব্বুর সাথে কী হবে বুঝতে পারবে না। তুমি কি মনে করেছো তোমাকে তুলেছে আর তোমার আব্বুকে তুলতে পারবো না? মানে কোথায় আমার আব্বু? আগে এখানে সাইন করো, তারপর। সঞ্জিদা নিজের বাবাকে নিয়ে ভয় আছে, সেই জন্য সাইন করে দিল। তোমার বাবা সুস্থ আছে কারণ আমরা তাকে কিছু করিনি। কথাটা বলেই আবার সঞ্জিদাকে অজ্ঞান করে দিয়ে বাসায় নিয়ে আসলো। এটা কি? তোমার বৌমা। মানে আমি বিয়ে করেছি, এখন সরো। সিয়াম সঞ্জিদাকে কোলে করে নিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। সিয়াম নিজের দরজা বন্ধ করে দিয়ে সঞ্জিদাকে বিছানায় শুয়ে দিল।
সঞ্জিদা এখনও অজ্ঞান হয়ে আছে। সিয়াম ওর মুখের দিকে একভাবে তাকিয়ে আছে। কি মায়াবী চেহারা! কিন্তু কেন যে এমন করে সিয়াম বুঝতে পারি না। সিয়াম একইভাবে তাকিয়ে আছে। এদিকে সঞ্জিদার জ্ঞান ফিরে দেখে সিয়াম তার মুখের দিকে হা করে তাকিয়ে আছে। অমনি জোরে একটা চিৎকার দিল সঞ্জিদা। কি হলো? চিৎকার দিলে কেন? আমাকে কোথায় নিয়ে এসেছো? আমার বাসায়। প্লিজ আপনি আমার কাছে আসবেন না। কেন? আজকে তো আমাদের বাসরাত। আমি বিয়ে মানি না। আপনি আমাকে জোর করে বিয়ে করতে এসেছেন। আমাকে যেতে দিন। তোমাকে যেতে দেওয়ার জন্য তো আমি তোমাকে বিয়ে করিনি। প্লিজ আমাকে ছেড়ে দিন। কেন? কথা বলছে আর সঞ্জিদার দিকে এগোচ্ছে। সঞ্জিদার পেছনে যেতে যেতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্লিজ আমার সাথে কিছু করবেন না, আপনার পায়ে পড়ি। শোনো, আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমাকে বাসো না। সেজন্য জোর করে বিয়ে করে নিয়ে এসেছি। তবে তুমি যখন চাইছো, তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করব না। তবে একটা কথা, যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা বলো, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না, বলে দিলাম। সিয়াম বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমার পাশে এসে শুয়ে পড়ো। সঞ্জিদা কোনো কিছু না বলে সেখানে দাঁড়িয়ে রইল। তোমাকে আসতে বলেছে, আসবে না, আমি আসবো। সঞ্জিদা ভয় পেয়ে এসে সিয়ামের পাশে শুয়ে পড়ল। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। সঞ্জিদার সিয়ামের মাথায় নিজের হাত দিয়ে চুলগুলো হালকা করে নাড়িয়ে দিচ্ছে। সিয়াম সঞ্জিদার নরম হাতের ছোঁয়া পেয়ে কখন যে ঘুমিয়ে পড়েছেও জানে না। সঞ্জিদা দেখল যে সিয়াম ঘুমিয়ে পড়েছে। আস্তে করে উঠে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকে কান্না করছে। অপরদিকে মিমির যখন জ্ঞান ফিরল, দেখল যে সঞ্জিদা নেই। তাড়াতাড়ি করে রুমের বাইরে চলে এলো। মামা, কিরে মিম, কি হয়েছে? মামা, সঞ্জিদা নেই। নেই মানে কি বলছিস এসব? আমি ঠিকই বলছি, সন্ধ্যার সময় সিয়াম ও তার বন্ধুরা এসে ওকে তুলে নিয়ে গেছে। মানে? সন্ধ্যার সময় নিয়ে গেছে আর তুই আমাদেরকে ডাক দিলি না? কি করে ডাক দেব? আমাকে অজ্ঞান করে দিছিল, এই মাত্র জ্ঞান ফিরল। ঠিক আছে, কি করে যে আমি দেখছি। কি হয়েছে আমার মেয়ের? পেছন থেকে সঞ্জিদার মা বলল কথাটি। আন্টি, একটি ছেলে এসে আপনার মেয়েকে তুলে নিয়ে গেছে। মানে কি বলছো? কে তুলে নিয়ে গেছে আমার মেয়েকে? সঞ্জিদার মা বলি কেঁদে উঠলেন। ভেঙে পড়বেন না আন্টি, চলুন পুলিশের কাছে যাই। এত রাতে পুলিশ কি থাকবে? তার থেকে আমরা স্যারের কাছে ফোন দিচ্ছি, উনি দেখি কি বলে। মিমের মামা নিলয়ের বাবার কাছে ফোন দিয়ে সঞ্জিদা না থাকার কথাটা বলল। সকাল হবার আগেই নিলয়ের বাবা, পুলিশ ও মিমের মামা এসে হাজির। কে কে তুলে নিয়ে গিয়েছে সঞ্জিদাকে? সিয়াম। সিয়াম? কোন সিয়াম? তুমি চেনো? হ্যাঁ, আমাদের সাথে একই ভার্সিটিতে পড়ে এবং খুব বখাটে। সঞ্জিদাকে এর আগেও জ্বালিয়েছে আর এখন তুলে নিয়ে গেছে। স্যার, এখন কথা না বলে আমার সাথে চলুন সিয়ামদের বাসায়। সব মিলে সিয়ামের বাসায় হাজির। দরজায় কলিং বেল বাজানোর সাথে সাথেই সিয়ামের বাবা দরজা খুলে দিলেন। সিয়ামের বাবা সকাল করে নিজের বাসার সামনে পুলিশ দেখে তো অবাক। পুলিশ অফিসার আপনি? ও নজরুল সাহেব, আপনি? আপনার ছেলে কোথায়? ও তো রুমে আছে। কেন? দেখুন নজরুল সাহেব, আপনি তো সব জানেন যে আপনার ছেলে কালকে সন্ধ্যার সময় একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে। আপনি অনেক ভালো মানুষ, কিন্তু আপনার ছেলে এমন একটা কাজ করবে ভাবতে পারিনি। এখন আপনার ছেলেকে ডাকুন। আচ্ছা, আপনারা ভেতরে আসুন। রুমের ভেতরে ঢুকে সঞ্জিদার বাবা ডাকা শুরু করে দিলেন। সঞ্জিদা, মা কোথায় তুই? দেখ, আমরা তোকে নিতে এসেছি। সঞ্জিদার বাবার কণ্ঠ শুনে দৌড়ে বেরিয়ে এসেছে, বাবাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর সিয়ামও এসে দাঁড়ালো। কাঁদিস না মা, ভয় নেই, আমরা তো চলে এসেছি, তাই না? সঞ্জিদা, এদিকে এসো। বাহ, খুব সাহস দেখছি তোমার। এখানে আমার দাঁড়িয়ে আছি, তারপরে এই কথা বলার সাহস কোত্থেকে পাও? এই, অ্যারেস্ট করো ওকে। আমাকে ধরার সাহস কোথা থেকে পান আপনি? পুলিশরা তোমার কথাই চলে না, ওকে অ্যারেস্ট করো। বাবা, কিছু বলো ওদেরকে। অফিসার, দেখুন নজরুল সাহেব, আমি জানি আপনার এক ভালো মানুষ, তাই আমাদের কাজে যদি বাধা না দেন তাহলে ভালো হবে। সঞ্জিদাকে নিয়ে সবাই বাসায় চলে গেল আর সিয়ামকে পুলিশ থানায় ধরে নিয়ে এসেছে। সিয়ামের বন্ধুরা খবর পাওয়ার সাথে সাথে সোজা চলে গেল থানায়। সিয়াম কি করে? যে করে হোক সেটা বড় কথা নয়, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? কালকে নীল আর সঞ্জিদার বিয়ে হবে, তোদের যে করে হোক বিয়েটা বন্ধ করতে হবে। কিন্তু তুই এখানে, আমাদের কথা তোদের চিন্তা করতে হবে না, আগে বিয়েটা বন্ধ কর। ঠিক আছে। কথাগুলো বলে সিয়ামের বন্ধুরা মিলে বেরিয়ে গেল। নিলয়কে খুঁজছে সবাই মিলে। আর ওই দেখ, নিলয়ের গাড়ি নাকি? নিলয়ের গাড়ি তো মনে হচ্ছে। এদিকে আসছে, দাঁড়া, আসতে দে। সবাই মিলে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কি হলো? সব এইভাবে পথের মাঝে দাঁড়িয়ে আছো কেন? সামনে থেকে সর। আরে সরে তো যাবো, তার আগে তোর সাথে একটা কথা আছে। আমি বখাটে ছেলের সাথে কথা বলি না। আরে তোকে বলতে হবে না, যা বলার তা আমরাই বলছি। কি কেমন ছেলে তুই? একটা বিবাহিত মেয়েকে বিয়ে করছিস? ওই শোন, এই বিয়েতে সঞ্জিদার কোনো মত ছিল না, বুঝলি? তোর কি মনে হয় সে আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে কিছু করেনি? মানে? আরে তুই এখনো ছোট না যে তোকে বলে দিতে হবে যে বিয়ে করবি কর, তাতে আমাদেরও কি? সে আমার কিছু মনে করবে না, যা করার তা তো করে নিয়েছে। নীলে কোনো কথা বলে না, গাড়ি চালু করলো।
বিশ্বাস না হলে সঞ্জিতাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখবি, ও না করবে যে কিছুই করেনি, আসলে এটা সবই গোপন রাখে, বুঝলি? বলার সাথে সাথেই সবে হেসে উঠল। নিলয় গাড়ি চালিয়ে সোজা সঞ্জিতার কাছে চলে গেল। সঞ্জিতা, তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আচ্ছা, সিয়াম তোমার সাথে কালকে রাতে কি করেছে? মানে কি বলছো তুমি? কি বুঝতে পারছি না। আমি কি বলতে চাইছি সেটা তো তুমি বুঝতে পারছো। সিয়াম কি তোমার সাথে কিছু করেছে? কি বলছো তুমি? এটা ও আমার সাথে কিছুই করেনি। আমার বিশ্বাস হচ্ছে না। ও তোমাকে তুলে নিয়ে গেছে আর কিছুই করেনি। এটা কি করে হয়? প্রমাণ দেখাও। নীলের কথাটা বলার সাথে সাথে সঞ্জিতর গালে একটা থাপ্পড় মেরে দিল। ছি, এটা তোমার বিশ্বাস? এই বিশ্বাসে তুমি আমার সাথে বিয়ে করতে চেয়েছিলে? আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বেরিয়ে যাও এখান থেকে। নীলয় সোজা বেরিয়ে গেল। পথে আবারও সিয়ামের বন্ধুর সাথে দেখা। কিনা বলেই তাই তো তার মনে সিয়াম কিছু করেছে। গালে থাপ্পড়ের দাগের কোনো প্রমাণ চাই ছিল সেজন্য। তাহলে বুঝে নে, যদি প্রমাণ দিতে না পারে তাহলে তোকে থাপ্পড় মেরে হয়তো বিশ্বাসের কথা বলেছে। যা, এখনই গিয়ে তোর বাবাকে বলে দে তুই এই বিয়ে করবি না। নীলে বাসে এসেই ওর বাবার কাছে গেল। বাবা, তোমাকে একটা কথা বলবো। কি? বাবা, আমি সঞ্জিতাকে বিয়ে করতে পারবো না। হঠাৎ করে কি হলো? তুই তো জানিস না কালকে তোদের বিয়ে। বাবা, সিয়ামকে তুলে নিয়ে গিয়ে ওর সাথে কিছু করেনি, তার কি প্রমাণ আছে? আর আমি একবার বিয়ে হয়ে গিয়েছে সেই মেয়েকে বিয়ে করতে পারবো না। কথাগুলো বলে রুমে চলে গেল। তারপর সিয়ামের বন্ধুরা সোজা সিয়ামের সাথে দেখা করতে থানায় চলে গেল। মামা, কাজ হয়ে গেছে। তাই নাকি রে? এবার আমাকে এখান থেকে বের করার চেষ্টা কর, তারপর যা করার আমি করব। আঙ্কেল তোকে বের করার জন্য চেষ্টা করেছে, কিন্তু চিন্তা করিস না। ঠিক আছে, তোর এখন যার খেয়াল রাখবি সঞ্জিতা কখন কি করছে সব আমাকে এসে বলবি। ঠিক আছে। সিয়ামের বন্ধুরা ওখান থেকে চলে গেল। সঞ্জিতার বাবাকে নিলয়ের বাবা ফোন করে বলল যে তার ছেলে এই বিয়ে করতে পারবে না। কিরে মা, ওরা নাকি না করে দিল? তোকে তো বিয়ে করতে, ওরা বিয়ে করতে চাইলে আমি করতাম না। তারা যখন না করে দিয়েছে তখন ভালো হয়েছে। কেন, কি হয়েছে? যে ছেলের বিশ্বাস নেই তাকে আমি বিয়ে করতে পারবো না মানে? মানে ওই ছেলেটা আমাকে জোর করে বিয়ে করছে ঠিকই, কিন্তু আমার সাথে তেমন কিছু করে না। অথচ নিলয় ভাবছো আমার সাথে নাকি খারাপ কিছু করেছে। আমাকে বিশ্বাস করতে চাই না। কিন্তু তোর এখন বিয়ে না হলে কি হবে ভেবে দেখেছিস? কি হবে? মানুষরা তো কিনে হাসাহাসি করবে। আমি মানুষের কাছে থাকিও না, খাইও না যে তাদের কথায় কান দেব। তবে একবার ভেবে দেখ, তোর বিয়ে ঠিক হয়ে গেছে এই কথা গ্রামের সবাই জানে। এখন যদি বিয়েটা না হয় তাহলে তারা কি ভাববে? আর আমরা কোন মুখ নিয়ে গ্রামের বাড়ি যাব? তারা যা ভাবে ভাবুক, আমরা কালকেই গ্রামের বাড়িতে যাব। এখানে আর থাকবো না। কিন্তু কোনো কিন্তু নেই, আমি আছি তো। সঞ্জিতার বাবা আর কোনো কথা না বলে রুমে চলে গেলেন। কোন মুখ নিয়ে গ্রামে যাব? সবাই তো আমাদের নিয়ে হাসাহাসি করবে। সেটা তো ভাবছি, কিন্তু ওরা তো বিয়েতে না করে দিয়েছে। আমি বলছিলাম যে কি একবার গিয়ে নীলার বাবার সাথে কথা বলে দেখো কি বলে। আমার মনে হয় না তারা রাজি হবে। আর যদি রাজি হয় তাহলে সঞ্জিতা রাজি হবে না। তাহলে এখন কি করবে? দেখি কি করা যায়, ভাবতে দাও। অপরদিকে সিয়ামের বাবা ছেলের মুক্তির জন্য কয়েকটা উকিলের কাছে গিয়েছেন, কিন্তু কেউই তার কেসটা নিতে চান না। সবার এক কথা, সিয়ামের দোষ আর ওই যে মেয়েটাকে নিয়ে এসছে এটা সবাই দেখেছে। এমনকি পুলিশ তার বাসায় গিয়ে মেয়েটাকে পেয়েছে। সমস্ত প্রমাণ সিয়ামের বিরুদ্ধে। আর এই রকম কেসে সবসময় মেয়েরাই জিতে যায়, কারণ আইন মেয়েদেরকে একটু বেশি সম্মানের দৃষ্টিতে দেখে। সিয়ামের বাবা মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিলেন আর ভাবছিলেন আরেকটা উকিল সহই দেখাবেন। যদি এটাও না করে দেন তাহলে আর কিছু করার থাকবে না। দেখে দেখে একটা নাম কথা উকিলের কাছে গেল। উকিলের খোঁজটা তার বন্ধু দিয়েছে, তিনি নাকি তার কোন এক দূর সম্পর্কের আত্মীয় হন। ভেতরে আসবো? হ্যাঁ আসুন। আপনি নজরুল সাহেব তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানেন? আপনার বন্ধু আমাকে ফোন করে বলেছে। তা বলুন কি সাহায্য করতে পারি আপনার জন্য। তারপর সিয়ামের বাবা সব কিছু খুলে বললেন। হ্যাঁ, কেসটা খুবই জটিল, সব প্রমাণ আপনার ছেলের বিরুদ্ধে। দেখুন আপনি যা করবেন, আপনার কাছে না আসার আগে উকিলটার কাছে গিয়েছে, তারও না করে দিয়েছে। যে কোনোভাবেই চেষ্টা করে দেখুন। দেখুন নজরুল সাহেব, সব কিছু আমাদের বিরুদ্ধে, তবে একটা উপায় আছে। কি উপায়? আপনি একবার সেই মেয়েটার পরিবারের সাথে কথা বলে দেখুন। মানে? মানে খুব সোজা। তাদের কাছে গিয়ে বলবেন তারা যেন তাদের মেয়েকে আপনার ছেলের সাথে বিয়েটা মেনে নেয় এবং কেসটা তুলে নেয়। তারা কি রাজি হবে? তাছাড়া কালকে তো ওই মেয়ের বিয়ে, রাজি করাতে হবে, না হলে আপনার ছেলেকে বাঁচানো সম্ভব না। আচ্ছা। সিয়ামের বাবা সেখান থেকেও মন খারাপ করে বেরিয়ে এলো। রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে। আরে ওটা আঙ্কেল না? আঙ্কেলই তো মনে, কিন্তু খারাপ কোনো কেন? মন খারাপ কেন? চল তো দেখি। আঙ্কেল, আপনার মন খারাপ কেন? ও তোরা? কিন্তু আপনার মন খারাপ কেন? এমনি। সিয়ামকে ছাড়ানোর ব্যাপারে কি বলল?
সব উকিলই না করে দিয়েছে, বলল যে তারা এই কেসটা নিতে পারবে না। তাহলে কি সিয়ামকে ছাড়ানো যাবে না? একটা উপায় আছে, কিন্তু হবে কিনা জানি না। কি? সিয়ামের বাবা উকিল তাকে যা বলেছে তাই বলল তাদেরকে। এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। মানে হলো সানজিদার বিয়ে ভেঙে গেছে, আর এখন আপনি গিয়ে যদি এই কথা বলেন তাহলে তারা রাজি হতে পারে। বিয়ে ভেঙে গেছে মানে কি করে? আমরা আছি তো, আমরা থাকতে ওদের বিয়ে হয় কি করে? তোরা হয়েছিস এক একটা বদের হাড্ডি। এখন যান, সানজিদার বাবা মার সাথে কথা বলে দেখুন। সিয়ামের বাবা চলে গেল মিমের মামার বাসায়। আপনি এখানে কেন? বেরিয়ে যান। দেখো মা, আমার ছেলে যা করেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। যদি তুমি কেসটা তুলে নাও তাহলে আমার ছেলেটা বেঁচে যায়। ও, তাহলে এখন ছেলেকে বাঁচানোর জন্য সুপারিশ করতে এসেছেন? কিন্তু আমার সাথে যা করেছেন সেটা? আমি জানি তোমার বিয়ে ভেঙে গেছে, তাই বলছি যদি এখন তুমি আমার ছেলের সাথে তোমার বিয়েটা হয়েছে সেটা মেনে নাও তাহলে ভালো হয়। আপনার ছেলেকে কখনোই আমার স্বামী হিসেবে মানতে পারবো না আমি, আর বিয়েটাকেও না। কি হয়েছে রে মা? দেখো না, এই লোকটা এখন নিজের ছেলেকে বাঁচানোর জন্য এখানে সুপারিশ করতে এসেছে। আপনি তো সানজিদের বাবা, আপনি তো বোঝার চেষ্টা করুন। আপনার মেয়ের বিয়ে ভেঙে গেছে, আর আমার ছেলে জোর করে হলেও কি আপনার মেয়ের সাথে তো বিয়ে করেছে। তাই বলছিলাম, যদি আপনার এই বিয়েটা মেনে নেন তাহলে আমার ছেলেটা বেঁচে যায়। কথা দিচ্ছে আমি থাকতে আমার ছেলে আপনার মেয়ের সাথে কিচ্ছু করবে না। আমার বাবাকে আপনার বোঝাতে হবে না, চলে যান। ঠিক আছে, তবে আপনি একবার ভেবে দেখবেন। এটা আমার নাম্বার। দেখ মা, লোকটা কিন্তু ঠিক কথা বলেছিল। মানে কি বলতে চাচ্ছ তুমি? বলছিলাম সিয়াম তো তোকে বিয়ে করে নিয়েছে। তাছাড়া এই কথা যদি গ্রামের সবাই জানে তাহলে আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলবে। তাই বলছিলাম তুই ওকে মেনে নে। বাবা, কি বলছো তুমি? আমি ভেবে চিন্তে কথাগুলো বলেছি, অন্তত আমাদের জন্য। ঠিক আছে, সত্যি মা, তোর মতো মেয়ে পেয়ে আমরা ধন্য। সঞ্জিতার বাবা সিয়ামের বাবার কাছে ফোন করে বললেন যে তারা রাজি। তারপর সবাই মিলে থানায় গিয়ে কেসটা তুলে নিল। আপনার সাথে আমার বিয়েটা মেনে নিচ্ছে তার মানে এটা নয় যে আমার সব কিছুই আপনার। আমার কাছে কখনোই স্বামীর অধিকার নিয়ে আসবেন না। সঞ্জিদা সিয়ামকে আলাদা করে নিয়ে গিয়ে বলল কথাটা। সিয়াম কিছু না বলে শুধু মুচকে আসলো। তাহলে আর কি হলো? তখন তো বিয়েটা জোর করে করেছিলি, এখন ধুমধামে হয়ে যাক, কি বলেন? ঠিক আছে, তাই হোক। তারপর সিয়াম ও সঞ্জিদার বিয়েটা ধুমধাম করে হয়ে যায়। সঞ্জিদা এখন বাসর ঘরে বসে আছে, আর সিয়াম ছাদের উপরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে। সত্যি, তোরা না থাকলে এই বিয়েটা হতো না। আর বাদ দে, এখন ঘরে যা, ভাবি হয়তো তোর জন্য অপেক্ষা করছে। মামা, বিড়াল মারতে কিন্তু বলিস না। আমি কি বিড়াল মারবো? বিড়াল যদি আগে আমাকে খামচে দেয়। সিয়াম কথাটা বলি হেসে উঠল। সিয়াম নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, আর সঞ্জিতার স্বাভাবিকভাবেই খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। আজকে যে বাসর রাত, তার কাছে কিছুই মনে হচ্ছে না। সিয়াম খাটের দিকে এগোতে লাগলো। আমার কাছে আসার চেষ্টা করবেন না, আর ওই সোফায় গিয়ে শুয়ে থাকুন যান। সিয়ামের কোনো কথা না বলে সোফায় গিয়ে শুয়ে পড়ল। আর যাই করুক, জোর করুক না কেন, সঞ্জিতার ইচ্ছার বিরুদ্ধে এখন আর যেতে চায় না। শত হোক নতুন বউ। সিয়াম সকালে এখন ঘুমিয়ে আছে। আচ্ছা সঞ্জিতা, একটা কথা বলি। রাগ করবে না তো? রাগ করার কথা হলে তো রাগ করবই। তাহলে থাক, বলবো না। ওলে বাবালে, আমার বাবুটা দেখি রাগ করেছে। ওই, তুমি কি বাচ্চা নাকি যে তুতলে কথা বলছো? বলো, কি বলবা? না, বলবো না। তুমি রাগ করবে? বলো তো, করবো না। এখন বলো। সত্যি? শ্যাম বলল, ৩ সত্যি, এখন বলো। চারপাশে কত অন্ধকার, তাই না? আর আকাশের চাঁদটা কি সুন্দর, তারা আলো দিয়ে সেই অন্ধকারটাকে মুছে দিচ্ছে। ধুর, কি যেন বলতে চাচ্ছিলে সেটা বলো। আচ্ছা, বলছি তো। আচ্ছা, এই চাঁদনি আকাশের নিচে তুমি আর আমি একা, আশেপাশে কেউ নেই। তোমার কি কিছু করতে ইচ্ছা করছে না? না, তবে আমার করছে। চলো না দুজনে চন্দ্রস্নান করি। শ্যাম বলছে আর সামনের দিকে এগোচ্ছে। দেখো, কাছে আসবে না, খারাপ হয়ে যাবে কিন্তু। সঞ্জিতা লজ্জা মাখা মুখে সিয়াম সঞ্জিতার হাতটা ধরে কাছে টেনে নিয়ে মুখটা সঞ্জিতার কাছে নিয়ে আসছে। ভূত ভূত ভূত! সিয়াম চিৎকার করে। ওই, ভূত পেলেন কই? সঞ্জিতার রাগী কণ্ঠে বলল কথাটা। আমার গায়ে পানি আসলো কোথা থেকে? আমি তো ছাদে ছিলাম, আর তুমি? সিয়াম আর কিছু বলল না, বুঝতে পারছে যে এটা স্বপ্ন ছিল। ধুর শালা, স্বপ্নের মাঝেও একটু রোম্যান্স করতে দিল না। আমি কি, হ্যাঁ? আর কোলবালিশে নিয়ে কি কি করছিলেন? এতে চেয়ে বলার কি আছে? তোমাকে তো ধরতে দিচ্ছ না। কি বললেন? কিছু না। পানি মারলে কেন? সে কখন থেকে ডাকছে, ওটা তো নামই নেই, খোঁজও নেই। কেন? আপনার মা নিচে ডাকছেন, খেতে আসুন। আসছি। তারপর সিয়াম বাথরুমে ফ্রেশ হতে চলে গেল। অপরদিকে সিয়ামের মা রান্নাঘরে কাজ করছিলেন। এমন সময় সঞ্জিত উপস্থিত। আরে, তুমি রান্নাঘরে কেন? আর সিয়ামকে ডাক দিয়েছ? আপনাকে একটা কথা বলার ছিল। কি? আচ্ছা,
আপনারা দুজনে এত ভালো, তাহলে আপনার ছেলে এমন হলো কেন? সত্যি কথা বলতে ওর এমন হবার পেছনে একমাত্র দায়ী আমরাই। মানে? একমাত্র ছেলে, তাই কোনোদিন কিছু বলতে পারিনি, সেই জন্য এমন হয়েছে। তবে তুমি চাইলে ওকে ঠিক করতে পারো। জানো, আমার ছেলেকে তুমি এখনও মেনে নিতে পারছো না হয়তো, তবে সত্যি কথা বলতে ও যেমনই হোক না কেন, মনটা অনেক ভালো। সঞ্জিতা কোনো কিছু না বলে চলে এলো। আম্মু কই, খেতে দাও। আজকে থেকে আপনি নিজ হাতে নিয়ে খাবেন, কেউ আপনাকে দিবে না, বুঝছেন? মানে? মানে খুব সোজা, হাত দিয়ে তুলে নিয়ে খান। আমি পারবো না। আম্মু দাও। আম্মা, আপনি দিবেন না? ঠিক আছে, যদি ভালো না লাগে আপনাকে খেতে হবে না। সিয়াম আর কি বলবে, অসহায়ের মতো সব কিছু নিজ হাতে নিয়ে খেয়ে রুমে চলে গেল। সঞ্জিতা তাহলে থাক, আমরা এখন যাই। ভালোভাবে থাকিস। যাবেন কেন? থাকুন এখানে। না, অনেকদিন হলো গ্রাম থেকে এসেছি, আর সঞ্জিতা জামাইকে নিয়ে আসিস কিছুদিন পর। আব্বু যাব। সঞ্জিতার বাবা মা দুজনেই চলে গেলেন। রাতে সিয়াম ঠিক করলো আগে গিয়ে বিছানায় উপর শুয়ে থাকবে আর ঘুমানোর ভাব করবে, তারপর দেখব সঞ্জিতা বিছানা ছাড়া কোথায় ঘুমায়। যে ভাবা সেই কাজ। আগে গিয়ে বিছানায় শুয়ে পড়ছে, ঘুমানোর ভাব করছে। এই উঠুন। ঘুমানোর ভাব করছো কে? যেন কিছুই শুনতে পাচ্ছেন না। কি হলো? উঠুন, আমি ঘুমাবো। এবারও সিয়াম উঠছে না। দেখে সঞ্জিতা মনে মনে একটা উপায় খুঁজতে লাগলো। উঠবেন নাকি পানি মারব? এখনো কোনো সাড়া নেই। ঠিক আছে, আপনি শুয়ে থাকুন, আমি আসছি। সঞ্জিতা বলেই বাথরুমে চলে গেল পানি আনতে। সিয়াম তো এখনো শুয়ে আছে। যেই দেখলো যে সঞ্জিতা বাথরুমে গেছে, অমনি উঠে তাড়াতাড়ি করে সোফায় শুয়ে পড়ল। কি ব্যাপার, এখন সোফায় গেলেন কেন? ওইখানে শুয়ে আমার রাত করে গোসল করার কোনো ইচ্ছে নেই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকা করতে হয় আমার জানা আছে। কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল। দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে ওদের বিয়ের, তবে সিয়ামের এখন পর্যন্ত সঞ্জিতার সাথে এক বিছানায় শোয়ার সৌভাগ্য হয়নি। এই কয়েকদিনে সঞ্জিতা ও সিয়ামের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছে, তবে সেটা সিয়ামকে বুঝতে দেওয়া যাবে না, কারণ এখনও ও সম্পূর্ণ ভালো হয়নি। কিছু বদ অভ্যাসগুলো ঠিক করতে হবে। ছাদে বসে সিয়াম ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছে। কিরে মামা, এখন তো ঠিকমতো দেখাই করতে চাস না। কিভাবে করবে? সারাদিন তো ভাবি নিজের আঁচলের তলে লেখে রেখে দেয়। সোহাগ বলে হেসে উঠল। আর বলিস না, বিয়ের আগে ছিলাম সিংহ, আর বিয়ের পরে হয়েছে এখন ভেজা বিড়াল। কেন? সবসময় শাসন করে, এটা করলাম কেন, ওটা করলাম কেন। এটা তোর দোষ। তুই তো ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিলি। তবে অন্যদিক দিয়ে ভালো হয়েছে। মা বাবার কথা সবসময় শুনে তাদের কাজে সাহায্য করে, শুধু আমার বেলায় জিরো। এখন তো মা বাবার উপর ভক্ত হয়ে গেছে ওর উপরে। যা বলবে সেটাই জানিস। এখন আমার হাতে একটা টাকাও দেয় না, চাইলেই বলে বৌমার কাছ থেকে নে। এ কেমন বিচার? কেন রে? বাসর রাতে বিড়াল মারছিলি না? যদি মারতি তাহলে আজকে হয়তো এমনটা হতো না। আর বিড়াল মারতে গেছিলাম, উল্টো বিড়াল নিজে আমারে খামচি দিয়েছে। কথাটা শুনে সবাই আবার হেসে উঠল। এমন সময় পেছন থেকে সঞ্জিতা এসে হাজির। এত হাসি কিসের? ও কিছু না ভাবি, এমনি গল্প করছিলাম। ওই চল, সবাই, ভাবি আসছে, এখন আর থাকা যাবে না। সবাই চলে গেল। আপনাকে না বলেছিলাম আড্ডা দিবেন না? তারপরেও কি মনে করে? জানকে জামা কাপড় গুছিয়ে নিন। কেন? আমার গ্রামের বাড়ি যাব। যার নিজে জামা কাপড় কী কী নেবেন নিয়ে নিন। বলছিলাম তুমি গিয়ে গুছিয়ে দাও, তাহলে তো হয়। পারবো না, পারলে নিজে গুছিয়ে নিন। সিয়াম নিজের রুমে গিয়ে জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিল। পরের দিন দুজনেই সঞ্জিতাদের বাসে এসে হাজির। আমু কেমন আছো? সঞ্জিতা, তুই হঠাৎ করে ফোন করতে পারতি, তাহলে আগে থেকে সব কিছু করে রাখতাম। সারপ্রাইজ দিলাম। তারপর দুজনেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। বিকালের দিকে সঞ্জিতার বান্ধবী সুমাইয়া এসে হাজির। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে চিনলাম না। আমি সঞ্জিতার বান্ধবী। ও, তার মানে আমার শালি। শান্তি শালি হলাম, কিন্তু কি করে? আমি সঞ্জিতার বোন নাকি? বোন আর বান্ধবী একই তো। তা দুলা ভাই, সঞ্জিতা কেমন আদর করে আপনাকে? আর আদর, সেটা তো আমার কপালে নেই। কেন? তোমার বান্ধবী তো একটা ডাইনোসর, সবসময় আতঙ্কের উপরে রাখে। কেন? ওকে দেখে ভয় পান বুঝি? আমি কেন তোমার বান্ধবীকে ভয় পাবো? উল্টো ওই আমাকে ভয় পায়। সেটা তো বুঝতেই পারছি। দরজার পাশ থেকে সঞ্জিতা দাঁড়িয়ে ছিল, এটা সিয়াম খেয়াল করেনি। সঞ্জিতা তো সিয়ামের দিকে একভাবে রাগি লুক নিয়ে তাকিয়ে আছে। আচ্ছা দুলাভাই আসি, বেঁচে থাকলে খোঁজ দিয়েন। সুমাইয়া বলি হাসতে হাসতে বেরিয়ে গেল। সিয়াম ভাবছে, এই যা, এখনো কিছু বলবে নাকি? যদি বলে তাহলে তো আমার মান সম্মান শেষ, শ্বশুরবাড়ি বলে কথা। সঞ্জিতা রাগী ভাব নিয়ে সিয়ামের পাশে এসে বসল। সিমাকে কি বলছিলেন? কোন সুমাইয়া? এখন নাটক করা হচ্ছে তাই না? বলেন, কি বলেছিলেন? আমি কিছু তো বলিনি। কিছু বলিনি তাই না? আমি কিন্তু সব শুনেছি। শুনেছ যখন, তখন তাহলে আবার জিজ্ঞাসা করছি কেন? আপনি কি বলেছেন আমি ডায়নোসর, তাই না? ভুল কি বলেছি?
কিন্তু এখন আবার বলছেন ভুল কি বলছি, এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। আর শাস্তিটা হলো আজকে রাতে আপনার খাওয়া বন্ধ। হ্যাঁ? না, হ্যাঁ, হ্যাঁ, আর এখন এখানে চুপচাপ বসে থাকুন। বেশি কথা বললে বুঝেছি, আর বলতে হবে না। সন্ধ্যার পর আবার সুমাইয়া এসে হাজির। কি দুলাভাই, কি করেন? সিয়াম কোনো কথা না বলে চুপ করে বসে আছে। কি হলো, কথা বলবেন না? তখন তোমার সাথে কথা বলে রাতের খাবার নষ্ট হয়ে গেছে, এখন আর কথা বলতে চাই না। কে জানে ঘর থেকে না বের করে দেয়। এত ভয় পান সানজিদাকে? সিয়াম আর কিছু বলল না। কিছুক্ষণ বাদে সানজিদা হাজির। কিরে সানজিদা, দুলাভাইকে কি করেছিস এত ভয় পাই তোকে? আমাকে বল না, যাতে বিয়ের পর আমার স্বামীকেও দুলাভাইয়ের মতো করে রাখতে পারি। কেন, ও কি তোকে এখনো কিছু বলেছে? আরে ভয় তো কথাই বলছে না, দেখিস না কিভাবে চুপ করে বসে আছে। আচ্ছা, তুই এখন যা। কেন রে, দুলাভাইয়ের ক্লাস নিবি? আমি আর থাকি দেখি কিভাবে নিস। তুই যাবি? যাচ্ছি। দুলাভাই ভালো থাকবেন। আমার আর ভালো থাকা, আল্লাহ জানি এখন কপালে কি আছে। সুমাইয়া চলে গেল রাতে। সানজিদার মা বাবা খেতে বসেছে, আর সানজিদা তাকে দুজনকে খাবার বেড়ে দিচ্ছে। কিরে, জামাই কোথায়? ডাক দে। তোমরা খেয়ে নাও, তারপর ডাক দিচ্ছি। এটা কি করে হয়? জামাইকে ডাক দে, একসাথে খাই। তোমার জামাই কি যেন করছে ঘরে, তোমরা যে খাও। আমি তার জন্য খাবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে। সানজিদা একটা প্লেটে করে ভাত এবং তরকারি নিয়ে গেল। এই যে মিস্টার, কি করেন? সিয়াম দেখল যে সানজিদার হাতে ভাতের প্লেট, তার মানে এটা আমার জন্য এনেছে। তুমি কষ্ট করে ভাত আনতে গেলে কেন? আমাকে বলতো, আমি নিজে গিয়ে নিয়ে আসতাম। আইসে, ওনার জন্য ভাত আনতে যাব? আপনার শাস্তির কথা মনে নেই? আর এটা আমি আমার নিজের জন্য এনেছি। চুপ করে ওখানে বসে থাকুন। হ্যাঁ, অবাক হওয়ার দরকার নেই, এটা আপনার শাস্তি। আমাকে ডাইনোসর বলার জন্য? সানজিদা সিয়ামের সামনে বসে খাচ্ছে, আর সিয়াম হা হুক করে তাকিয়ে আছে, অসহায়ের মতো করে। অমন হা করে তাকিয়ে আছেন কেন? মশা ঢুকে যাবে তো। সিয়াম নিজের মুখটা বন্ধ করে নিল। এদিকে নজর দিবেন না, বলা যায় না যদি পেট খারাপ হয়ে যায়। সিয়াম অন্যদিকে ঘুরে বসলো, আর সানজিদা মুচকি মুচকি হাসছে। তারপর সানজিদা খাবার খেয়ে প্লেটগুলো পরিষ্কার করতে চলে গেল। এদিকে সিয়ামের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। ক্ষুধা লাগছে, কিন্তু কি করবে, খেতে পারছে না। কেন যে তখন ডাইনোসর বলতে গেল। কিছুক্ষণ বাদে সানজিদা রুমে আসলো। উঠুন, বিছানা পরিষ্কার করবো। সিয়াম উঠে গেল। আজকে তো তুমি আর আমি একসাথে থাকবো, কারণ এখানে তো কোনো সোফা নেই। মনে হয় কি সবসময় শ্বশুরবাড়ি থেকে যাই। জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দিন, আমি একা থাকবো। তুমি একা থাকবো মানে? তাহলে আমি কোথায় থাকবো? কেন, নিচে? কি, আমি নিচে থাকতে পারবো না? না পারলে দাঁড়িয়ে থাকুন। নিচে আমার অ্যালার্জি আছে, আমি পারবো না। তাছাড়া তোমার সাথে থাকলে সমস্যা কি? সমস্যা আছে, নিচে থাকলে থাকুন, না হলে দাঁড়িয়ে থাকেন। আমি শুয়ে পড়লাম। সানজিদা বলেই অন্য পাশে শুয়ে পড়ল। সিয়ামেরও কিছু করার নেই, নিচে বিছানা পেতে শুয়ে পড়ল। কিন্তু ক্ষুধার জন্য তেমন একটা ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে যে কখন ঘুমিয়ে পড়েছে জানি না। সকালে সানজিদার মা এসছে ডাকতে। কিরে সানজিদা, ওর সকালে হয়েছে তো? আসছে। সানজিদা উঠে দেখে তো সিয়াম নিচে শুয়ে আছে। অজান্তে মুখে হাসি ফুটে উঠল। আম্মু তো এইমাত্র রেগে গেল, আর সিয়াম এখনো শুয়ে আছে। যদি এসে দেখে যে তার জামাই নিচে শুয়ে আছে, না জানি কি ভাববে। এই উঠেন। একটু পর। না, এখনই ওঠেন, যান গিয়ে বিছানায় শুয়ে পড়ুন। সিয়াম ফাল দিয়ে উঠল। বাহ, এখন কি মনে করে পিছনে শুতে বলছো? এমনি যান। না, তুমি তো এমনি কোনো কাজ করোনি, পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি বিছানায় যাব না। কি হলো, উঠছিস? হ্যাঁ মা, আসছি। ও, তার মানে এই ব্যাপার। আমি তখন বিছানায় যাব না? প্লিজ বিছানায় যান, মা দেখলে খারাপ ভাববে। ভাবুক। তা আমি বিছানায় যাব না, আমার বিছানায় অ্যালার্জি আছে। রাতে বলে নিচে শুলে অ্যালার্জি, এখন বলছেন বিছানায় শুলে অ্যালার্জি। আসলে আমার অ্যালার্জিটা খুব দুষ্ট, কখন কোথায় যান কি হয়ে যায় ঠিক থাকে না। প্লিজ বিছানায় যান। বললাম তো যাব না। শাশুড়ি এসে দেখুক তার জামাইয়ের উপর কেমন অবিচার করা হয়। আপনি যাবেন কি না? আপনি ঝাড়িতে কোনো কাজ হবে না, আমি এখানে থাকবো। প্লিজ যান। ঠিক আছে, এত করে যখন বলছো যেতে পারি, তবে একটা শর্ত আছে। কি? আমাকে একটা কিস করতে হবে। কি? কখনই না। ঠিক আছে, আমি যাচ্ছি না। ঠিক আছে, দিচ্ছি, তারপরে কিন্তু উঠে যাবেন। সেটা বলতে এবার যান। কি নরম ঠোঁট, যদি আরেকটা দাও। যাবেন? যাচ্ছি। সবসময় শুধু ঝাড়ি মারে, আমি ভয় পাই না বুঝি। বিছানায় গিয়ে শুয়ে পড়লো, আর সানজিদা তার মায়ের কাছে গেল। কিরে, এত দেরি হলো কেন? ওই তোমার জামাইয়ের জন্য। কেন রে, জামাই আবার কি করলো? কি করবে, সকালে উঠতে চায় না, তাকে উঠাতে গিয়ে দেরি হয়ে গেছে। ও, তারপর সিয়াম ও সানজিদা আরও 2 দিন সেখানে থেকে ঢাকায় চলে আসলো। আচ্ছা সানজিদা, একটা কথা জিজ্ঞাসা করি। কি? তুমি কি আমাকে এখনো ভালোবাসতে পারোনি? সানজিদা কিছু না বলে দাঁড়িয়ে আছে। কি বলবে, আসলে সেও তো সিয়ামকে ভালোবেসে ফেলেছে, কিন্তু প্রকাশ করছে না। কেন বলো, হঠাৎ এই প্রশ্ন? এমনি বলবা তো? তাহলে কি আমি তোমাকে একটা কিস করতে পারি?
না। কেন, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, তবে এখনও পুরোপুরি না। ঠিক আছে, তবে আস্তে করে একটা কিস করি। না। শুধু একটা কথা বলেই সিয়াম সঞ্জিতার হাতটা চেপে ধরল, আর সঞ্জিতা জোর খাটাচ্ছে যাতে সিয়াম কিস করতে না পারে। হাতাহাতি করতে করতে এক পর্যায়ে সঞ্জিতা হাত ছাড়াতে গিয়ে সিয়ামের গালে থাপ্পড় পড়ে যায়, অথচ সঞ্জিতা এটা ইচ্ছা করে দেয়নি। সিয়াম শুধু গালে হাত দিয়ে সঞ্জিতার দিকে তাকিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। সিয়ামের এখন প্রচণ্ড রাগ হচ্ছে, ভাবছে সঞ্জিতা এখনও তাকে ভালোবাসছে না, অথচ তার জন্য এতদিন ভালো হয়েছে, শুধু একটা কিস তো করতে চেয়েছি, তা বলে থাপ্পড় মারবে না? এটা তো মেনে নেওয়া যায় না। সিয়াম রেগে বন্ধুদের কাছে চলে গেল। কিরে সিয়াম, কি হয়েছে? তো কেমন দেখাচ্ছে কেন? তো কেমন দেখাবে বল? কেন, কি হয়েছে? আরে সঞ্জিতার জন্য তো কি করিনি বল, ওর জন্য সব কিছু বাদ দিয়েছে, এমনকি তোদের সাথে আগের মতো আড্ডাও দেয় না, তারপরও আমাকে ভালোবাসে না। হঠাৎ করে তোর আবার কি হলো? আরে শুধুমাত্র একটা কিস করতে চেয়েছিলাম, তাই থাপ্পড় মেরেছে। অনেক হয়েছে, আর না, অনেক সহ্য করেছে। সহ্য করতে করতে সহ্য সীমা অতিক্রম হয়ে গেছে। দেখ সিয়াম, মাথা ঠান্ডা কর, রাগ করিস না। আর এখন বাসায় গিয়ে ভাবির সাথে ভালো করে কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। কিসের ঠিক হবে? কিছু ঠিক হবে না। জানিস, বিয়ের পর একটা রাতও বিছানায় শুতে পারিনি, এমনই ওদের বাড়ি থেকে আমাকে নিজে শুতে হয়েছে। দেখ, যা আবার হয়ে গেছে, এখন ঠান্ডা মাথা করে তারপর বাসায় যা। আমার এখন বাসায় যাওয়ার কোনো ইচ্ছে নেই। তোদের কাছে টাকা থাকলে দে, আমার কাছে এখন টাকা নেই। কেন, কোথায় যাবি? যেখানে যাই দে। আশিক নিজের পকেট থেকে টাকা বের করে সিয়ামকে দিল, আর সিয়াম টাকাটা নিয়ে কোথায় গেলেও ভালোই জানে। এদিকে সঞ্জিতা সিয়ামের জন্য অপেক্ষা করছে। সিয়ামের জন্য মনটা খারাপ হয়ে আছে। কেন যে তখন এমনটা করতে গেলাম? এখন তো মনে হয় সিয়াম আমার উপর রেগে আছে। না, অনেক হয়েছে, আর না। এবার সিয়ামকে বলে দেওয়া উচিত যে আমি ওকে ভালোবাসি, আজকে আসুক। সঞ্জিতা অপেক্ষা করে বসে আছে। রাত প্রায় 10টার কাছাকাছি, কিন্তু সিয়াম এখনও বাসায় আসেনি। এমনটা তো কোনো সময় হয়নি। কোথায় গেল? সন্ধ্যার সময় বাসায় চলে আসতো, তাহলে তো আমার উপর কি এখনও রেগে আছে? সঞ্জিতা বসে বসে এসব ভাবছে। কিরে মা, রাত প্রায় 10টা বাজতে চলল, সিয়াম এখন আসছে না, কোথায় গেছে ও? জানি না মা, ফোন দিয়ে জিজ্ঞাসা কর কোথায়। দিছিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে। ঠিক আছে, তুই গিয়ে শুয়ে থাক, সময় হলে ও চলে আসবে, যা। না মা, আপনি কি শুয়ে পড়ুন, সিয়াম হয়তো এখনই চলে আসবে। ঠিক আছে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিস। সিয়ামের মা নিজের রুমে চলে গেল। এদিকে সঞ্জিতার টেনশনটা বেড়ে চলেছে। সিয়াম এখন আসছে না, রাত প্রায় 10:30 বাজতে চলল। সঞ্জিতা চেয়ারের উপর বসে আছে আর ঝিমাচ্ছে। হঠাৎ করে দরজায় বেল বাজলো। সঞ্জিতা ফাল দিয়ে উঠল, হঠাৎ করে সিয়াম এসছে। দরজার পাশে সিয়াম দাঁড়িয়ে দরজায় বেল বাজিয়ে যাচ্ছে, ভালো মতো দাঁড়াতেও পারছে না। হ্যাঁ, আজকে সিয়াম ড্রিঙ্কস করেছে। সঞ্জিতা দরজা খুলে দিল। কি হলো, এতক্ষণ লাগে দরজা খুলতে? কোথায় ছিলে? কি ড্রিঙ্কস, গন্ধ ড্রিঙ্কস করেছো তুমি? আমি ড্রিঙ্কস করবো কি না করবো সেটা তোমাকে বলতে বাধ্য নই। কি হয়েছে তোমার, কোনো আজকে ড্রিঙ্কস করেছো কেন? সর আমাকে সামনে থেকে, আমার ঘুম পাচ্ছে। সঞ্জিতাকে সরিয়ে দিয়ে সিয়ামের সামনের দিকে গিয়ে পড়ে যেতে লাগলো। তখনই সঞ্জিতা এসে সিয়ামের হাতটা ধরে, আমাকে ধরতে হবে না, আমি যেতে পারবো, ছেড়ে দাও। না, তুমি পারবে না, আমার কাঁধে হাত দাও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। বললাম তো সরে যাও, আমি যেতে পারবো। আবারও সঞ্জিতা সরিয়ে দিয়ে কোনো মতো রুমে চলে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। আজকে থেকে আমি সোফায় ঘুমাবো না, আমি খাটে ঘুমাবো, কেউ আমাকে আটকাতে পারবে না। সঞ্জিতা সিয়ামকে ঠিকভাবে শুয়ে দিয়ে গায়ের উপর চাদরটা দিয়ে দেয়, আর সিয়ামের পাশে একটা শুয়ে থাকে। আজকে আমার জন্য সিয়াম ড্রিঙ্কস করেছে। না, ওর রাগ আমাকে ভাঙাতে হবে, আমি দায়ী ওর কাছে, ক্ষমা চাইতে হবে আমাকে। সঞ্জিতা এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। সকালে সিয়ামের ঘুম ভেঙে যায়, দেখে যে সে খাটে শুয়ে আছে আর সঞ্জিতা তার পাশে ঘুমন্ত অবস্থায়। সিয়াম একভাবে তাকিয়ে আছে, ঘুমিয়ে থাকলে সঞ্জিতাকে অনেক সুন্দর দেখায়। এর আগেও দেখছে সিয়াম সঞ্জিতাকে ঘুমন্ত অবস্থায়। সিয়াম ভাবতে থাকে, কেন যে ও আমার সাথে এমন করতে বুঝতে পারি না। কালকে যে থাপ্পড়টা মেরেছে এর জন্য ওকে শাস্তি পেতে হবে, অনেক সহ্য করেছে, আর না। সিয়াম বিছানা থাকিয়ে ঠেলে ঠেলে উঠে যায়, যার জন্য সঞ্জিতার ঘুম ভেঙে যায়। কি ব্যাপার, আজকে এত সকালে উঠল কেন? সঞ্জিতা সিয়ামের মুখে তুমি শব্দটা শুনে কিছুটা অবাক হয়, কিন্তু ওর এখন নরম হলে চলবে না, প্রতিশোধ নেওয়া দরকার। তুমি আমার পাশে কেন কেন থাকতে পারি না? দেখো, আমার সামনে ওইসব ভাব করবে না, বুঝলে? কালকে থাপ্পড়ের কথা এখনো মনে আছে? আমি সরি, সত্যি আমি কালকে তোমাকে ইচ্ছে করে থাপ্পড়টা মারিনি। ইচ্ছে করে মারুনি, তাই না? এতদিন তো তোমার সাথে যে ব্যবহারটা করে এসেছো, এটা তো আমার এই কালকের থাপ্পড়টাই তো প্রাপ্য ছিল শুধু। দেখো, কালকের ওইটার জন্য আমি সরি, আমাকে মাফ করে দাও। আমার ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও। আমার কথাটা তো শোনো, তুমি যাবে এখান থেকে? যাচ্ছি।
সঞ্জিতা মাথা নিচু করে বেরিয়ে এলো। না, সিয়াম আমার উপর প্রচণ্ড রেগে আছে, কিন্তু রাগ ভাঙাবো কি করে? আচ্ছা, ও তো পায়েসটা অনেক পছন্দ করে। আজকে নিজের হাতে ওকে পায়েসটা রান্না করে খাওয়াবো, যদি রাগটা কমে। কি রে মা, ঘুম ভাঙলো? আম্মা, সিয়াম তো পায়েস খেতে পছন্দ করে, তাই না? কেন? না, ওই যে ওর জন্য একটু পায়েস রান্না করব। ঠিক আছে, তুই যা, আমি করে দিচ্ছি। না, আজকে আমি নিজের হাতে সিয়ামের জন্য পায়েস রান্না করব। বা, আজকে দেখি সিয়ামের উপর তোমার ভালোবাসা প্রকাশ পাচ্ছে বেশি করে। আম্মা, থাক, আর লজ্জা পেতে হবে না। নে, রান্না কর, আমি তোকে সব কিছু এগিয়ে দিচ্ছি। ঠিক আছে। সঞ্জিতা সিয়ামের জন্য পায়েস রান্না করেছে, আর এদিকে সিয়াম ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসলো। আম্মু, খেতে দাও। আসছি। কি রে, তোর হলো পায়েস রান্না? সিয়াম তো ওখানে অপেক্ষা করছে। এই তো হয়ে গেছে। কি হলো আম্মু, দাও। আরে বৌমা যাচ্ছে তো। কিছুক্ষণ বাদে সঞ্জিতা সিয়ামের জন্য পায়েস নিয়ে হাজির। এটা কি? কেন পায়েস? আপনার জন্য আজকে আমি নিজে হাতে রান্না করেছি। তোমাকে কে বলেছে আমার জন্য পায়েস রান্না করতে? কেন, তুমি তো পায়েস পছন্দ করো, তাই রান্না করেছি, খেয়ে দেখো না কেমন হয়েছে। আমার খাবার কোনো ইচ্ছে নেই, আমার বাইরের কাজ আছে, আমি গেলাম। সিয়াম খাবারটা টেবিল থেকে উঠে যেতে লাগলো। কিরে সিয়াম, কি হয়েছে? তোর বৌমা এত কষ্ট করে তোর জন্য রান্না করলে আর তুই না খেয়ে উঠে যাচ্ছিস? আমার খাবার কোনো ইচ্ছে নেই, বাইরে থেকে খেয়ে নেব। সিয়াম বাইরে যেতে লাগলো। পকেটে হাত দিয়ে দেখে যে কত টাকা আছে। নাও আব্বু, টাকা দাও। কেন, কি করবি? এমনি লাগবে, দাও। ঠিক আছে, বৌমার কাছ থেকে নিয়ে যা। এই সব সময় বৌমার কাছ থেকে নিয়ে বলো কেন? তোমাদের কাছে কি বৌমা কি বড় হয়ে গেল? আমি কি কিছুই না? থাক, লাগবে না টাকা। সিয়াম রাগ দেখিয়ে বেরিয়ে যেতে লাগলো। শুনুন, এই নিন টাকা, লাগবে না, ওটা আপনার কাছে রেখে দিন। কিরে মা, ওর সাথে তোর কিছু হয়েছে? আজকে এত রেগে আছে তোর উপরে? জানি না আম্মা। সঞ্জিতার সত্যটা বলল না। কিছু একটা তো নিশ্চয় হয়েছে, না হলে তো কখনো এমন করে না। সমস্যা নেই, এমনি ঠিক হয়ে যাবে। আমি রুমে গেলাম। সঞ্জিতা নিজের রুমে এসে মন খারাপ করে বসে আছে। অপরদিকে সিয়াম চলে গেল ওর বন্ধুদের কাছে। কিরে, কেমন আছিস তোরা? এই তো ভালো, তুই? ভালোই। ভাবির সাথে কি সমস্যা ঠিক হয়েছে? আর ওর কথা বাদ দে, তুই বল, তোর ওই মেয়েটাকে কি খবর? ওটার সাথে তো লাইন ক্লিয়ার। কি, এত দূর হয়ে গেল আর আমাকে কিছু বলিসনি? আরে এখনও কাউকে বলিনি। কেন রে, আমরা কি নিয়ে যাব নাকি? চল, এখন তুই আমাদের সবাইকে পার্টি দিবি। কি এখন? এখন বাসা থেকে কিছু খেয়ে আসিনি, চল। ঠিক আছে, চল। সিয়াম বন্ধুদের সাথে গিয়ে পার্টি উপলক্ষে নাস্তাটা করে নিল। তারপর আর সিয়াম সারাদিন বাসায় আসেনি। সঞ্জিতা অনেকবার ফোন দিয়েছে কিন্তু ধরেনি। সিয়াম রাত 10টার সময় বাসে এসেছে। কোথায় ছিল সারাদিন? আমি যেখানে থাকি না কেন তোমাকে বলতে বাধ্য নই। সিয়াম বলেই ঘরের দিকে হাঁটা দিল। কোথায় যাচ্ছ? ঘরে আমার ঘুম পাচ্ছে, খেয়ে যাও। তোমার জন্য আমিও না খেয়ে বসে আছি। সিয়াম কিছুটা অবাক হলো, আমার জন্য না খেয়ে বসে আছে। আমার ক্ষুধা নেই, বাইরের থেকে খেয়ে এসছি, তুমি পারলে খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করতে হবে না। সঞ্জিতা সিয়ামের এমন ব্যবহার অনেক কষ্ট পেয়েছে। আসলে দোষটা তো তারই। সঞ্জিতাও না খেয়ে রুমে গিয়ে সিয়ামের পাশে শুয়ে পড়ল। সিয়াম অন্যদিকে মুখ করে শুয়ে আছে। সঞ্জিতা এসে যে ওর পাশে শুয়েছে এটাও বুঝতে পারছে। তার মানে সঞ্জিতাও রাতে খায়নি। সঞ্জিতা যে ওর উপরে পাশে শুয়ে কান্না করছে এটাও বুঝতে পারছে সিয়াম। একটু কান্না করুক, দেখি কতক্ষণ কাঁদতে পারে। এটা ভাবতে ভাবতে সিয়াম ঘুমিয়ে পড়ল। সিয়াম সকাল উঠে ফ্রেশ হয়ে বাইরে যেতে লাগলো। কোথায় যাচ্ছ? বাইরে, তোমাকে একটা কথা বলার ছিল। কি? বলছিলাম যে কি, আমাকে একটু মার্কেটে নিয়ে যাবে। কেন, তুমি একা যেতে পারো না? এমন করো কেন, গেলে কি হবে? আমার কাজ আছে, তোমার দরকার হলে যাও, আমি যেতে পারবো না। এমন সময় সিয়ামের বাবা এসে হাজির। দেখুন না বাবা, আপনার ছেলেকে বললাম আমাকে মার্কেটে নিয়ে যেতে, কিন্তু নিচ্ছে না। কিরে সিয়াম, বৌমা কি ঠিক বলছে? নিয়ে যা না। তাছাড়া তো ও সবসময় বাসায় বসেই থাকে। আজকে তো যেতে চাইছে, যা। আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তোর কোনো কাজ নেই, তুই বৌমাকে নিয়ে মার্কেটে যা। আমি পারবো না বললাম তো। বৌমা যখন যেতে চাইছে তখন নিয়ে যা না। পেছন থেকে সিয়ামের মা বলল কথাটা। আম্মু, কেন কোনো কথা হবে না, যা। যাচ্ছি। যাও, রেডি হয়ে আসো। আমি রেডি হয়ে আসছি, চলো। বাহ, এই তো দেখি 4.5G সিমের থেকে ফাস্ট, একেবারে প্রস্তুত হয়ে আসছে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো, এনে গাড়ির চাবি যা। আমরা রিক্সায় যাব, আপনি চাবি রেখে দিন। সিয়ামকে নিয়ে সঞ্জিতা বাইরে এসে একটা রিক্সা উঠল। দুজনে রিক্সার পাশাপাশি বসে আছে। বাতাসে সঞ্জিতার চুলগুলো উঠছে আর সেগুলো সিয়ামের মুখের উপর গিয়ে পড়ছে। সিয়ামের কাছে ব্যাপারটা বিরক্তিকর লাগলেও এক রোমান্টিকতা কাজ করছে। রিক্সা চলছে তার আপন গতিতে। তারপর দুজনেই মার্কেটে চলে গেল। সঞ্জিতা সে কখন থেকে মার্কেট করে যাচ্ছে, এই জন্যই বলে মেয়ে মানুষের সাথে মার্কেটে আসতে নেই। কি হলো, হয়েছে তোমার? আর অল্প একটু। এতক্ষণ লাগে মার্কেট করতে? তাড়াতাড়ি করো, না হলে আমি চলে গেলাম।
এই তো হয়ে গেছে, আর একটু ওই পাশটার দোকানে চলো। সঞ্জিতা সিয়ামকে নিয়ে একটা শার্ট প্যান্টের দোকানে নিয়ে এলো। এখানে নিয়ে এলে কেন? মার্কেট করব? তুমি কি ছেলেদের পোশাক পরবে? পাগল টাগল হয়ে যাওনি তো? ধুর, আমি তোমাদের ছেলেদের পোশাক পরতে যাব কেন? তাহলে এটা তো তোমার জন্য। দেখি ঘুরে দাঁড়াও, এই শার্টটা তোমার গায়ে কি হয় কি না? সিয়ামের পিঠের সাথে একটা শার্ট থেকে ধরলো। হবে, কালারটা অনেক সুন্দর। মামা, এই প্যাকটা করে দিন তো এটা। মামা প্যাক করে না। আর এখানে আমার জন্য তোমার মাকে মার্কেট করতে বলিনি, তুমি যা দরকার নাও। একটা শার্টই তো নাও তো। কি মামা, আফা যখন বলছে নিয়ে যান, ঠিক আছে দিন। তারপর দুজনেই মার্কেট করে বাইরে চলে এলো। চল একটা কফি শপে যাই, একসাথে কফি খাবো। না, এখন বাসে যাব। আসো না, শুধু একটা কফি প্লিজ। সিয়াম আর সঞ্জিদার সামনের দিকে হাঁটছে। কেমন আছো সঞ্জিদা? পেছন থেকে নিলয়। সঞ্জিদার কণ্ঠটা শুনে পেছনে তাকিয়ে নিলয়কে দেখে কিছুটা অবাক হলো, তারপরও কোনো কথা না বলে হাঁটতে লাগলো। রেগে আছো আমার উপরে? কে আপনি? বুঝেছি, এখনো রেগে আছো। চলো না একসাথে বসে কথা বলি। আপনার সাথে কোনো কথা বলার ইচ্ছা আমার নেই। শুধু একটা কফি খেতে যতক্ষণ লাগে সেই সময়টুকু প্লিজ। তিনজন মিলে একটা কফি খেতে লাগলো। হঠাৎ করে আশিকের ফোন আসে। সিয়াম ওদের দুজনকে রেখে একটু বাইরে কথা বলতে গেল। কেমন আছো? আমি জানি তুমি আমার উপর রেগে আছো, প্লিজ আমাকে মাফ করে দাও। তখন সিয়ামের বন্ধুরা আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছিল, কিন্তু আমি এখন বুঝতে পারছি এই বিষয়ে বাদ দিয়ে অন্য কিছু থাকলে বলুন। আপনি করে কেন বলছো? তাছাড়া এই সিয়ামি বা তোমার সাথে কি করেছে এখন? ও আমার স্বামী, সুতরাং সাবধানে কথা বলুন। ও, এতদিন তো ওকে সবসময় ঘৃণা করে আসতে, এখন আবার স্বামী হলো কি করে? তুমি কি ভুলে গেছো তো তোমার সাথে কি করেছে? না, ভুলিনি। আর তাছাড়াও যা করেছে ভালোই করেছে। অন্তত তোমার মতো একজন লোককে তো চিনতে পেরেছি যে মানুষকে বিশ্বাসই করতে জানে না। দেখো সঞ্জিতা, এখানে আমার কোনো দোষ নেই। সিয়ামের বন্ধুরা আমাকে উল্টাপাল্টা বুঝিয়েছিল, আর এই সিয়ামও ভালো না। ওর বিষয় নিয়ে একটা কথা বলবে না। ও ভালো কি ভালো না সেটা আমার থেকে আপনি বেশি জানেন। নিলয় সঞ্জিতার দুটি হাত নিজের দু হাতের মধ্যে ধরল। প্লিজ সঞ্জিতা, আমাকে মাফ করে দাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তাছাড়া আমি এখন তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি আমার কাছে ফিরে এসো। হাতটা ছাড়ুন, সিয়াম চলে আসবে। কথাটা বলতে সিয়াম এসে হাজির। আর দেখলো এটা দেখার জন্য সিয়াম হয়তো প্রস্তুত ছিল না। সোজা রাগ করে বেরিয়ে গেল। সিয়াম, সঞ্জিতার পেছন থেকে ডাক দিল। কি হলো বলো না, তুমি আমাকে মাফ করেছ? আপনাকে হাত ছাড়তে বলেছি, আপনার জন্যই সিয়াম আমাকে ভুল বুঝে চলে গেল। না, ছাড়বো না। আগে বলো, আপনাকে হাত ছাড়তে বলেছি। আগে বলো, না হলে ছাড়বো না। সিয়ামের মাঝে এমন কি আছে যে আমার মাঝে নেই? একসময় তো সিয়ামকে দেখতে পারতে না, নাকি ওর টাকা সেজন্য? সঞ্জিতা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নিলয়কে গালে কষে একটা থাপ্পড় মেরে দিল। ওর বিষয়ে আর একটা কথা বলবেন না, আর আজকের পর থেকে যদি আমার সামনে আসেন তো খারাপ হয়ে যাবে, কিন্তু বলে দিলাম। সঞ্জিতা সেখান থেকে বেরিয়ে বাসার দিকে রওনা দিল। এদিকে সিয়াম ভাবছে, না, এটা মেনে নেওয়া যায় না। সঞ্জিতা এখনও মনে হয় নিলয়কে ভালোবাসে। ঠিক আছে, যেহেতু নিলয়কে ভালোবাসে, ওকে নিলয়ের কাছে ফিরে দিব। সঞ্জিতা বাসে এসে দেখে যে সিয়াম খাটের উপরে বসে আছে। সিয়াম সঞ্জিতাকে ডাক দিতে সিয়াম রাগীভাবে ওর দিকে তাকায়। দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু ঠিক না। কি ঠিক না? আমার আর নীলের মাঝে কিছু নেই। থাক, আর বলতে হবে না, বুঝে গিয়েছি। আসলেই আমার প্রথমেই বোঝা উচিত ছিল যে জোর করে কারোর মন পাওয়া যায় না। কিন্তু আমি তো, আর বলতে হবে না। তুমি আমার কাছ থেকে মুক্তি চাও তো ঠিক আছে, আমি আর তোমাকে আটকাবো না। তোমার যা ইচ্ছা করো। কী সব বলছো? বিশ্বাস করো সিয়াম, আর নীলের মাঝে তেমন কিছুই নেই। কি বিশ্বাস করবো? হ্যাঁ, যেটা নিজের চোখে দেখেছি সেটাকে কীভাবে অবিশ্বাস করব? আর কি যেন বলছিলাম, ওকে হাত ছাড়ো, না হলে সিয়াম এসে দেখে ফেলবে। এটার মানে কি? এরপরেও কি আর বোঝার বাকি আছে? সিয়াম, তুমি শুধু সেটাই শুনেছো, কিন্তু তার আগে কি হয়েছে সেটা তো শুনবা। তোমাকে আর বলতে হবে না। তুমি নীলার কাছে যেতে চাও তো ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না, যাও। সিয়াম, আমার কথাটা তো শোনো। আমার এখন ভালো লাগছে না, প্লিজ আমাকে একা ছেড়ে দাও। কথাটা তো বললাম না, ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও। যাচ্ছি। সঞ্জিতা কাঁদতে কাঁদতে সিয়ামের মায়ের রুমে চলে গেল। কিরে মা, কি হয়েছে, কাঁদছিস কেন? আর সিয়ামও তো জোর করে কথা বলছিল কেন? আমার সব শেষ হয়ে গেল। কেন রে মা, কি হয়েছে? সিয়াম তোকে কিছু বলেছে? তারপর সঞ্জিতা আজকে কি হয়েছে সেটা খুলে বলল। কাঁদিস না মা, ঠিক হয়ে যাবে। সিয়ামকে গিয়ে এই কথাটা বল। ও আমার কোনো কথা শুনতে চায় না। ঠিক আছে, তুই এখানে থাক, আমি ওর সাথে কথা বলে আসছি। না মা, আপনি এখানে থাকুন, ওকে একটু একা থাকতে দিন। ওর মন ভালো হলে আমি ওকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমার ক্ষুধা নেই। এটা কেমন কথা? সে সকালে খেয়ে বেরিয়েছিস, এখনও তো কিছু খাসনি। কাঁদিস না রে, সিয়ামের মন ভালো হলে দেখবি সব ঠিক হয়ে যাবে। যে তাই যেন হয় মা। সঞ্জিতা এখনও কেঁদেই চলেছে।
কেন যে তখন নীলার সাথে কথা বলতে গেলাম, তখন যদি কথা না বলতাম তাহলে হয়তো এখন সিয়াম আমাকে ভুল বুঝতো না। এসব ভাবছে আর কান্না করছে। সিয়ামও রুমে বসে সঞ্জিতার কথা ভাবছে, কি করে সঞ্জিতা আমার সাথে এমন করতে পারলো। আমি তো ওকে সত্যি ভালোবেসেছি, তারপরেও আমার সাথে এমন করে কেন? ঠিক আছে, ওকে আমি মুক্তি দিয়ে দেবো। ও যখন আমাকে ভালোবাসে না তখন কি লাভ ওকে এখানে শুধু শুধু বন্দি করে রেখে? ওকে ওর খোলা আকাশেই ছেড়ে দেওয়া উচিত, যেখানে সিয়াম নামে কেউ থাকবে না। সিয়াম বিকালের দিকে মন খারাপ করে ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছে, আর সঞ্জিতা আস্তে আস্তে ছাদে এসে দেখলো যে সিয়াম এক কোনায় দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। সঞ্জিতা এসে দেখে সিয়াম ছাদ থেকে নেমে যেতে চাইল। তোমার সাথে আমার একটা কথা ছিল। কি? আমার উপর রেগে আছো? রাগ করার অধিকার নেই আমার। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। বাদ দাও, কি বলবা বলো। তুমি আমাকে বিশ্বাস করো নীলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিভাবে বিশ্বাস করব? নিজের চোখে দেখেছি। অনেক সময় যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা হয় সেটা দেখা যায় না। তা কি বলতে চাও এখন বলো। বলছে তুমি আমাকে। কথা ঠাকিয়ে দিয়ে বুঝেছি, বলতে হবে না। যা, আমি তোমাকে মাফ করে দিলাম। সত্যি? আর সাথে তোমাকে মুক্তি করে দেব। মানে আজকে উকিলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উকিলের কাছে কিন্তু কেন? তোমার আর আমার ডিভোর্সের জন্য। এটার জন্যই তুমি এখানে বোধহয় আছো, তাই না? তাই তোমাকে মুক্তি দিতে চাই। আসলেই আমার প্রথমে বোঝা উচিত ছিল জোর করে ভালোবাসা পাওয়া যায় না। সিয়াম কথাগুলো বলেই বাসা থেকে বের হয়ে গেল। সঞ্জিতা ছাদের উপরে হাঁটু ভাঁজ করে বসে পড়েছে। কি থেকে কি হয়ে গেল আমার আর সিয়ামের ডিভোর্স মনে হচ্ছে। ও কি বুঝতে পারে না যে আমি ওকে ভালোবাসি? তারপরও কেন এমন করছে? ঠিক আছে, ও যদি আমাকে ডিভোর্স দিয়ে থাকে, ভালো থাকে, তাহলে ঠিক আছে, ও খুশি থাকলে হলো। তারপর সঞ্জিতা রুমে চলে এলো। কিরে সঞ্জিতা, কোথায় গিয়েছিলি? ছাদে। কেন? এমনি। শ্যামের সাথে কথা বলেছিস? কি বললে? এখন কি রেগে আছে? কি হলো, কথা বলছিস না কেন? আর পানি কেন চোখে? শ্যামকে আবার কিছু বলেছে? মা, ও আমাকে ডিভোর্স দিতে চাই। সঞ্জিতা বলেই সিয়ামের মাকে জড়িয়ে ধরল। কি? ডিভোর্স মানে? না দাঁড়া, আমি শ্যামের সাথে কথা বলছি। না আম্মা, আপনি কিছু বলবেন না। ও যদি আমাকে ডিভোর্স দিয়ে খুশি থাকে তাহলে দিক। ডিভোর্স দিবে মানে? আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে দিব না। আজকে আসুক বাসায়। আম্মা, আপনি ওকে কিছু বলবেন না, আমার দিব্যি। কিন্তু মা, এটা অন্যায়। আমি কি করে মেনে নেব? আচ্ছা, আমার কাছে একটা উপায় আছে। কি? তোর সাথে যা কিছু হয়েছে সেটা একটা চিঠিতে লিখে সিয়ামের বালিশের নিচে এমনভাবে রেখে দিবি যাতে সিয়াম দেখতে পারে। তারপর তুই মিমের বাসায় চলে যাবি। সিয়াম যখন চিঠিটা পড়ে নিজের ভুল বুঝতে পারে, দেখবি সব ঠিক হয়ে গেছে। কিন্তু যদি না হয়? না হলে আমি আছি তো। আমি থাকতে কখনোই ডিভোর্স হতে দিব না। সঞ্জিতার সেই কথা অনুযায়ী একটা চিঠি লিখে সিয়ামের বালিশের নিচে রেখে মিমের মামার বাসায় চলে গেল। এদিকে সিয়াম রাত 10টার সময় বাসায় এসে নিজের রুমে চলে গেল। ঘুমাতে যাবে এমন সময় মনে হলো বালিশের নিচে কিছু একটা আছে। বের করে দেখলো একটা চিঠি। সিয়াম চিঠিটা খুলে পড়তে শুরু করলো। সিয়াম, কেমন আছো? জানি না এই চিঠিটা তুমি পড়বে কিনা। যদি পড়ো তাহলে একটু মনোযোগ সাথে পড়ো। তুমি আমাকে সহ্য করতে পারছো না, তাই আমাকে এখন ডিভোর্স দিতে চাচ্ছ। কিন্তু আমি এটা কিভাবে মেনে নেব? কারণ আমি যে তোমাকে ভালোবাসি, যার জন্য চলে যাচ্ছি। হ্যাঁ, আমি তোমাকে প্রথম ভালোবাসিনি, কিন্তু বিশ্বাস করো একসময় তোকে সত্যি ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলিনি, কারণ তোমার বদ অভ্যাসগুলো ভালো করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হয়তো আর হলো না। সেদিন কফি শপে যেটা নীরার সাথে দেখেছিল সেটা সে ভুলেছিল। কফি শপে যেটা হয়েছিল সেটা লিখলো সঞ্জিতা। জানি হয়তো তুমি আমাকে ভুল বুঝেছ, হয়তো ভাবছো আমি এগুলো বানিয়ে লিখছি, কিন্তু বিশ্বাস করো আমার সাথে নীলার কোনো সম্পর্ক নেই। যাই হোক, তুমি যখন আমাকে ভালোবাসো না তখন আমি নিজেই তোমার থেকে চলে যাচ্ছি। ভালো দেখো। চিঠিটা সিয়াম পড়ে নিজের ভুলটা বুঝতে পারলো, তাই সে তাড়াতাড়ি নিজের মায়ের কাছে গেল। আমার সঞ্জিতা কোথায়? আমি কি করে বলবো? দেখলাম একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। বাসা থেকে বেরিয়ে গেল, তুমি আটকালে না। এখন আমি কীভাবে বলবো যে ও কোথায় যাচ্ছে? আমি তো মনে করছি তুই ওকে যেতে বলেছিস, তাই চলে গেছে। ধুর। সিয়াম বাইরে এসে সঞ্জিতার নাম্বারে ফোন দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। একবার ভাবলো সঞ্জিতার বাবার নাম্বারে ফোন দিবে, কিন্তু এতক্ষণে তো সেখানে গিয়ে পৌঁছানো সম্ভব না, তাই আর দিল না। শুধু শুধু তারা চিন্তা করবে এটা ভেবে। কিন্তু কোথায় যেতে পারে? আচ্ছা, মিমের মাথায় বাসায় যায়নি তো, এটা ভেবেই মিমের মামার বাসায় চলে গেল সিয়াম। আরে দুলাভাই, আপনি তো রাতে? সঞ্জিতা এসছে তোমাদের এখানে? সঞ্জিতা কই না তো। কেন, সঞ্জিতা কোথায়? সত্যি কি তোমাদের এখানে আসেনি? না আসেনি নাকি তুমি আমাকে মিথ্যা বলছো? আমি কেন আপনাকে মিথ্যা বলবো? ও। সিয়াম ওখান থেকে মন খারাপ করে বেরিয়ে যেতে লাগলো। কই যাও? সিয়াম যেন সঞ্জিতাকে দেখে প্রাণ ফিরে পেল। সঞ্জিতা, তুমি এখানে আর আমি তোমাকে সারা জায়গায় খুঁজে বেড়াচ্ছি।
কেন আমি কে যে আমাকে খুঁজছো তুমি? তুমি তো আমাকে মুক্তি দিতে চেয়েছ। সঞ্জিদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। চলো বাসায় যাবে। কোন অধিকারে? তুমি তো ডিভোর্স দিয়ে উকিলের কাছে চলে গিয়েছিলে আজকে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমি যাইনি। আসলে নীলার সাথে তখন সেটা আমি মেনে নিতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দাও। আর কখনো কষ্ট দিব না তো? এই যে কান ধরছে, আর কখনো না। বলে দুজনে হেসে উঠল। তারপর সিয়াম সঞ্জিদাকে নিয়ে বাসায় চলে এলো। সঞ্জিদা সিয়ামের মাকে নিজের বৃদ্ধাঙ্গুল দেখে বোঝাতে চাইল যে কাজ হয়েছে। সিয়াম, তোমাকে একটা কথা বলার ছিল। কি? আসলে এই চিঠির প্ল্যানটা আম্মার ছিল। কি? তার মানে আম্মু জানতো তুমি কোথায়, তারপরেও এত ঘোরালো? হুম। আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হুম। তবে আমার একটা স্বপ্ন আছে, যেটা পূরণ করবা। কি? ছাদে চলো। পাগল নাকি, এত রাতে কেউ ছাদে যায়? আগে চলো, তারপর দেখব। সিয়াম সঞ্জিদাকে নিয়ে ছাদে চলে এলো। কি স্বপ্ন যে এত ছাদে নিয়ে এলো তাকে? দেখছো আজকে আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে, আর চারপাশটা ফাঁকা। তো চলো না আমরা দুজনে মিলে এই চন্দ্রলোকে স্নান করি। না, একদমই না। দেখো, এটা আমার স্বপ্ন, যেটা আমি বাসরাতে দেখেছিলাম, কিন্তু তুমি পূরণ হতে দাওনি। আজকে পূরণ করতেই হবে। যদি না করি, যদি না করো, তাহলে তোমার সাথে আর কথা বলবো না। হুম। সিয়াম বলে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রাগ করেছো বুঝি? কথা বলবো না আমার সাথে? ঠিক আছে, তোমার স্বপ্ন পূরণ করব, তবে একটা শর্ত আছে। কি? আমাকে এখান থেকে কোলে করে নিয়ে যেতে হবে। এটা তো কোনো ব্যাপারই না। বলি সিয়াম সঞ্জিদাকে কোলে করে ঘরে নিয়ে গেল। আসুন আমরা চলে আসি, ওরা একসাথে স্বপ্ন পূরণ করতে থাকুক, করতে থাকুক, করতে থাকুক, করতে থাকুক, করতে থাকুক, করতে থাকুক, করতে থাকুক।